হেই আমার ভাইয়া এবং আপুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো অনেকে কমেন্ট করেছিলেন যে একটি অবহেলার গল্প নিয়ে আসার জন্য। তো ভিউয়ার্স, আজকে একটি অবহেলার গল্প নিয়ে আসা হচ্ছে। তো গল্পটি কেমন হচ্ছে অবশ্যই জানাবে। আর হ্যাঁ, গল্পে একটা মেন টুইস্ট রয়েছে, সেটা হচ্ছে নিজের ছোট্ট ছেলের সামনে যখন মায়ের বিয়ে। তো ভিউয়ার্স, গল্পটি অনেকটাই কষ্টদায়ক। তো অবশ্যই তোমরা শুনবে, অবশ্যই কমেন্ট করে জানাবে যে গল্পটা কেমন হয়েছে। আর হ্যাঁ, গল্পটা নেক্সট সিজন নিয়ে আসবো কিনা এটার বিষয়ে মতামত করবেন। ধন্যবাদ। বিয়েবাড়ির গেটে ছোট্ট একটা শিশু কাঁদছে। হতভাগা বাবা হয়ে ছেলেকে তারই মায়ের বিয়ে দেখাতে নিয়ে এসেছে। পৃথিবীতে এমন বেদনাদায়ক দৃশ্য আর দুটি হতে পারে না। বাচ্চাটা তার মায়ের দিকে এক নয়নে চেয়ে আছে। মুখ দেখে মনে হচ্ছে আকুতি জানাচ্ছে তার মাকে এমন করে। মা মা, তুমি আমাকে ছেড়ে যেও না। না, ছোট বাচ্চার হাজারো আকুতি আজ তোহার কর্ণপাত হবে না। সে তো নতুন করে জীবন গোছাতে ব্যস্ত। বাচ্চাটাকে কোলে নিয়ে বিয়ে বাড়ির সামনে দাঁড়িয়ে আছে তুর্য। চোখ দিয়ে তার টুপটাপ করে পানি পড়ছে। কতটা কষ্ট পেলে ছেলে মানুষগুলো কাঁদে। কোলে 9 মাসের বাচ্চাটাকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে আছে সে। শেষবারের মতো বাচ্চাটা যেন তার মাটাকে দেখছে। কিছুক্ষণ পরপর কান্না করে দিচ্ছে। জানা নেই কান্নার অবস্থার মায়ের কান পর্যন্ত পৌঁছাতে পারছে কিনা। আজ রিজুর মাটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। লাল শাড়িতে তোহাকে মনে হচ্ছে সাক্ষাৎ পরি। দূর থেকে তাকিয়ে ভালোবাসার মানুষটাকে দেখছে তুর্য, যেমনই দেখেছিল কলেজের নবীনবরণ অনুষ্ঠানে নীল শাড়িতে। যে এসেছিল নীল শাড়ি পরে, আজ সে সমস্ত বন্ধন ছিন্ন করে চলে যাচ্ছে লাল শাড়ি পরে। যার সাথে একই ছাদের নিচে 1 বছর ছিল, পরে ডিভোর্সটা সেই দেয়। কারণ তুর্য ছিল গরিব ঘরের ছেলে। প্রথমে ভালোবেসে বিয়ে করলো, পরে আর সে ভালোবাসা ছিল না। সময়ের সাথে সাথে সব হারিয়ে যায়। বাস্তবতার কাছে ভালোবাসা, বিয়ের আগের ভালোবাসাগুলো বিয়ের পর সস্তা আবেগে পরিণত হয়। এই যে তুর্য ভাইয়া, আপনি আর কি চান? তোহার জীবনটা তো নষ্ট করে দিয়েছেন। এখন কেন দাঁড়িয়েছেন এখানে? লজ্জা করে না? আপনার চর খাওয়ার পরও স্বাদ মেটেনি? কথা আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে বলেছে। আপনি যাবেন? নুসরাতের দিকে তাকে তুর্য, তার চোখে পানি টলমল করছে। নুসরাত শোন, তোহাকে বলিস ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে হবে না, আমি নিজেই চলে যাচ্ছি। শেষবারের মতো কলেজের টুকরাটাকে দেখে নিলাম। রাত প্রায় 1টা। টেনে বসে আছে তুর্য। ছেলেটা ঘুমাচ্ছে বুকে। বুকের ভেতরটা চিনচিনে ব্যথা করছে। হঠাৎ রিজু ঘুম থেকে উঠে কান্না করতে লাগলো। ব্যাগে থাকা ফিডার বোতলটা রিজুর মুখে ধরল তুর্য। খাচ্ছে না, আরও বেশি করে কান্না করছে। পাশের সিটে বসে থাকা 18 কিংবা 19 বছরের একটা মেয়ে বলে উঠল, আপনি মেয়েটা চুরি করে আনেননি তো? মেয়েটার কথা শুনে ট্রেনের ওই বগিতে থাকা অন্য যাত্রীরা তুর্যর দিকে কেমন করে যেন তাকালো। পাশ থেকে এক বয়স্ক মহিলা বলে উঠল, সত্যিই মনে হয় বাচ্চাটাকে ছেলেটা চুরি করে এনেছে মুক্তিপণ আদায়ের জন্য। মারও খেয়েছে। গালে এখনও কারো হাতের 5 আঙ্গুলে চাপ বসে আছে। সামনে স্টেশন আসছে, পুলিশকে জানানো দরকার। পুলিশের ডান্ডা সরলে পড়লেই সব বলে দেবে। আপনারা কি বলছেন? আমার কলেজের টুকরাকে কেন চুরি করব? কোনো বাবা তার ছেলেকে চুরি করে? পাশে বসে থাকা মেয়েটা বলল, তাহলে বাচ্চার মা কোথায়? এতটুকু বাচ্চার মা সাথে আসবে না এমন তো কোনো কথা নয়। বলেন বাচ্চার মা কোথায়? আর সত্যি বলবেন, তা না হলে পুলিশকে সব বলে দিব। ইস, বাচ্চাটা তার মায়ের জন্য কিভাবে কান্না করছে। পাশ থেকে একটা বয়স্ক লোক বলে উঠল মেয়েটাকে, মামুনি, বাচ্চাটাকে কুলে নাও তো, সামনের স্টেশনে দেখি কি করা যায়। এদিকে রিজু তুর্যর কোলে কান্না করে যাচ্ছে। পাশে থাকা মেয়েটা তুর্যর কোল থেকে যখনই রিজুকে নিয়ে নিল, তুর্যর মনে হচ্ছে কলিজাটা কেউ ছিঁড়ে নিয়েছে। প্লিজ আপু, বিশ্বাস করেন, এটা আমার ছেলে। বুঝলাম, আপনার ছেলে। তাহলে বাচ্চার মা কোথায়? বাচ্চাকে কোথায় নিয়ে যাচ্ছেন? শুনবেন, তাহলে রিজুকে আমার কোলের দিন, তা না হলে আরো বেশি কাঁদবে। মেয়েটার কোলে রিজু আরও বেশি কাঁদছে। রিজুকে মেয়েটার কোল থেকে নিয়ে তুর্য গালে মুখে চুমু দিতেই কান্না থামিয়ে দেয়। রিজুকে বুকে জড়িয়ে নিয়ে তুর্য বলল, বাচ্চার মা এখন তার বাসর ঘরে। তুর্যের কথা শুনে সবাই বিস্ময়ের দৃষ্টিতে তাকালো। রিজু এখন কান্না থামিয়ে সবার দিকে চেয়ে আছে। যাকে নিজের থেকেও বেশি ভালোবাসলাম,
সেই মানুষটা আজকে অন্যের বাসর ঘরে। আর এই যে গালে 5 আঙুলের দাগ দেখতে পাচ্ছেন, সেটা আমার ভালোবাসার পুরস্কার। পুরস্কারটা আমার ভালোবাসার মানুষই দিয়েছে। তাহলে শোনেন, বাকিটা আজ থেকে 2 বছর আগে মেসে শুয়ে আছি, রুমে একটা ছেলে এসে বলল, রাজা ভাই, তোয়া আপু এসেছে। আচ্ছা তুই আসতে বল তোহাকে। এই তোহা, কাঁদছো কেন? এই পাগলি, কি হয়েছে বলবে তো? তুর্য, বাবা বাসা থেকে বিয়ে ঠিক করেছে। আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি আমাকে বিয়ে করো। তোহা, এখন কিভাবে সম্ভব? তুমি তো জানো আমার টিউশনি করি, আমার লেখাপড়া চলে। তুমি বরং তোমার বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে করে নাও। বুকের ভিতর কতটা যে কষ্ট রেখে কথাটা বললাম। তুর্য, আমি পালিয়ে এসেছি। তুমি যদি বিয়ে না করো তবে আমার লাশ বাড়িতে যাবে। আমি নুসরাত আর কোনাকে সব বলেছি, ওরা কাজী অফিসে থাকবে। বলো, আমায় বিয়ে করবে তো? তোহা আমাকে বাইরের থেকে 1 পাতা টিপ নিয়ে যেতে বলছিল, টাকার অভাবে সেটাও নিয়ে যেতে পারেনি। বন্ধুদের সহমতে বিয়েটা হয়ে যায়। বাসর রাতে তোহা আমাকে তার মাথা ছুঁয়ে প্রমিস করায় জীবনে তাকে ছাড়া অন্য কাউকে যেন ভালো না বাসি, আমি যেন তাকে কষ্ট না দেই। আমি তাই করেছিলাম। দুজনের সারা জীবন পাশে থাকার ওয়াদা করেছিলাম। দিনগুলো ভালোই কাটছিল। কিছুদিন পর তোহা অসুস্থ হয়ে পড়লো। ডাক্তারের কাছে নিয়ে গিয়ে জানতে পারি তোহা মা হতে চলেছে আর আমি বাবা। ভালোবাসার ঘরটা যেন আরো ভরে উঠলো। কিন্তু হঠাৎ এক কালবৈশাখী ঝড় এসে সব কিছু এলোমেলো করে দিল। শুনলাম সেদিন সকালে তার বাবা এসেছিল। তার বাবার সাথে সে চলে যাবে। আমি আর তাকে ঠেকাইনি। তার বাবার সাথে চলে যাওয়ার আগে সে একটা চিরকুট লিখে বাড়িওয়ালার কাছে দিয়ে গেছিল। অফিস থেকে এসে দেখি দরজায় তালা দেওয়া। বাড়িওয়ালা একটা চিঠি ধরিয়ে দিয়ে বলল, তোয়া আপু, এটা আপনি আসলে এটা দিতে বলেছে। চিরকুটটা খুলতে চোখের কোণে অশ্রু ভিড় করতে লাগলো। চিঠির শেষ কথা ছিল, যদি কখনো ভালোবাসো তাহলে আমাকে খুঁজতে এসো না। আমি বাবার কাছে চলে গেলাম। ইতি, তোহা। তারপর আর যায়নি। কিন্তু যখন জানতে পারলাম তোহার বাবা আমার সন্তানকে মেরে ফেলবে, তখন আর থাকতে পারেনি। রিজু জন্ম নেওয়ার সাথে নার্সকে বলে রিজুকে চুরি করি, আজ তোহার বিয়ে। তাই শেষবারের মতো ছেলেটাকে তার মাকে দেখিয়ে নিতে আসলাম। আমাকে দেখতে পেয়ে গালে ভালোবাসার প্রতিদান দিয়েছে। সামনের সিটে বসে থাকা মেয়েটা কাঁদছে। রিজুকে তুর্যের কোল থেকে নিয়ে কপালে চুমু এঁকে দিল। ট্রেনের ওই বগিতে থাকা সবাই কাঁদছে। সামনের স্টেশনে সবাইকে বলে যখন তুর্য নেমে পড়ে, তখন মেয়েটা এসে গলা থেকে একটা স্বর্ণের চেন খুলে রিজুর গলায় পরিয়ে দিয়ে চলে গেল। অজানা গন্তব্যে হাঁটছে তুর্য, জানে না সে এখন কোথায় যাবে। চোখ থেকে অনবরত গড়িয়ে পড়ছে পানি। প্রায় 2 বছর পর এখন রিজু হাঁটতে পারে, কথা বলতে পারে। এদিকে তুর্য মোটামুটি ভালো বেতনের চাকরি করে। একটা বেসরকারি চাকরির আবেদন করেছিল, বেতনও অনেক বেশি। সেখানে প্রাথমিক পরীক্ষা অ্যালাউ হওয়ার পর ভাইবার জন্য ডাকে তুর্যকে। ভাইবা পরীক্ষার জন্য বসে আছে তুর্য। হঠাৎ তার ডাক পড়ল। তুর্য দরজায় গিয়ে বলল, ভিতরে আসতে পারি? আসেন মিস্টার তুর্য। মনে হচ্ছে খুব চেনা। মাথাটা তুলে তাকাইতেই সারা শরীর অবশ হয়ে আসলো। এত বছর পর তোহাকে দেখব কখনো ভাবতে পারিনি। চেহারাটা সে আগের মতোই আছে, মায়াবী চেহারাটা এখন আমার কলেজাটাকে ছ্যাদ করে দিচ্ছে। নিজেকে সামনে নিয়ে বললাম, বসতে পারি? জি, বসেন। অনেকগুলো প্রশ্ন করলো তুর্যকে। সবগুলো প্রশ্নের জবাবই সঠিক দিল সে। পরিশেষে বলল, ভালোবাসা কি? মৃদু হেসে তুর্য বলল, ভালোবাসা হচ্ছে তীব্র মরুর বুকে একটু গাছের ছায়া। ভালোবাসা হচ্ছে তীব্র শীতের মাঝেও গায়ের চাদরটাকে আপন করে জড়িয়ে দেওয়া। ভালোবাসা হচ্ছে শুকনো মাটির বুকে নাঙল দিয়ে চাষ করে যে কৃষক সফল উৎপাদন করে তার শেষে উক্তি দেয় ভালোবাসা। কাউকে দূরে সরিয়ে তার স্মৃতিটুকু বুকে আগলে রাখার নামই হচ্ছে ভালোবাসা। থাক, যথেষ্ট হয়েছে। আপনার সমস্ত ডিটেলস দেখেছি, খুব ভালো। আমাদের কোম্পানির জন্য আপনার মতো লোক দরকার। আপনি এর আগে কত টাকা বেতন পেতেন? 20,000 টাকা পেতাম। আপনাকে 50,000 টাকা দিব, আর আপনার প্রয়োজনে অগ্রিম টাকাও নিতে পারবেন। তবে শর্ত হলো 2 বছর কন্ট্রাক্ট থাকবে। এর মাঝে অন্য কোনো জায়গায় যেতে পারবেন না। আর আমি যা বলবো তাই করতে হবে। যদি পিয়নের কাজ করতে হয় তাই করতে হবে। চোখ মুখ লাল করে কথাটি বলল তোহা। ম্যাডামের শর্ত শুনে বুঝতে বাকি রইল না আমাকে
অপমান করার জন্যই এই অফার। বিয়ের পরও ডিভোর্স দিয়ে তার এখনও জেদ মেটেনি। কি হলো, কি ভাবছেন? না ম্যাডাম, আমার দ্বারা এই অফার গ্রহণ করা সম্ভব না। টেবিল থেকে ফাইলটা নিয়ে চলে আসলো তুর্য। রাস্তা দিয়ে হাঁটছে আর তোহার কথা মনে মনে ভাবছে। মানুষটা আর পরিবর্তন হয়নি। রিজু তার জন্য আইসক্রিম নিতে বলেছে, তাই আইসক্রিম নিয়ে বাসায় গিয়ে ডাক দেয় তুর্য। আমার রিজু বাবাটা কোথায়? কোনো সাড়া আসছে না। রুমের দরজাটাও খোলা। রুমে যেতে দেখে রিজু ফ্লোরে পড়ে আছে। হাত থেকে আইসক্রিমটা পড়ে যায় তুর্যে। দৌড়ে রিজুকে বুকে জড়িয়ে নিল। কোনো কথা বলছে না। তাড়াতাড়ি হসপিটালে নিয়ে অ্যাডমিট করা হলো। রিজুর বেডের সামনে বসে আছে তুর্য। রিজু মিটমিটি করে চোখ খুলো। আসসালামু আলাইকুম বাবাই। ওয়ালাইকুম আসসালাম আমার কলেজের টুকরা। সে বাবা, তুমি সালাম দিলে কাঁদতে হয়? আচ্ছা বাবা, আমি এখানে কেন? বাবাই তুমি এখন হসপিটালে। জানো বাবাই, আমার না আনতে অনেক কষ্ট হচ্ছিল। যখন নিমে আমাকে বলল তোর তো মা নেই, তোর সাথে উন্নত করবো না। আচ্ছা বাবাই, সবার মাতে আমার মা নেই কেন? বাবা, মা কোথায়? এটা তো মা আমার জন্য কিনে নিয়ে আসবে। বলো বাবা, আসবে তো? জানো সবার মা সবাইকে কত আদর করে। লিমাকে ওর মা কত আদর করে। মাকে আমার সাথে রাগ করেছে। বাবা, আমি কি ফোতা? সবাই মাতে, আমার মা নেই। তুমি যদি মাকে নিয়ে না আসো, আমি আল্লাহর কাছে চলে যাব। রিজুর কথা শুনে চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে তুর্যের। ছোট ছেলে শুদ্ধভাবে কথা বলতে পারে না, অথচ মাঝে কতটা অভাব সেটা সে বুঝতে পারছে। আগে জানতাম মেয়েদের মায়া বেশি, কিন্তু এতটুকু একটা বাচ্চা যে তার মাকে ভুলে থাকতে পারে। বাবাই, তুমি কাঁদতো কেন? তুমি কাঁদতে আমার না খুব কষ্ট হয়। তুমি আর কাঁদতে না। আমি তোমাকে আর মার কথা বলবো না। তুমি যদি আবার কাঁদো, আমি আল্লাহর কাছে চলে যাব। টান দিয়ে বুকে টেনে নিয়ে তুর্য বলতে লাগলো, চুপ, আর কোনোদিনও আল্লাহর কাছে যেতে চাবি না। তাহলে তুমি কাঁদতো কেন? ছেলেটাকে বুকে নিয়ে অনবরত কেঁদে চলেছে তুর্য। কখন যে রিজু ঘুমিয়ে গেছে খেয়ালই নেই। স্যার, ডাক্তার সাহেব আপনাকে ডাকছে। নার্সের কথা শুনে তুর্য বলল, আচ্ছা স্যার, আসতে পারি? জি, আসলে তুর্য সাহেব। ডাক্তার রিপোর্ট হাতে নিয়ে বলল, মিস্টার তুর্য, পৃথিবীতে যেমন আল্লাহ তাআলা নানান রোগ দিয়েছে, তেমনি তো ভালো করার উপায়ও দিয়েছে। আপনি ভেঙে পড়বেন না। আপনার ছেলেটার একটা কিডনি ড্যামেজ হয়ে গেছে, আরেকটা হওয়ার পথে। ডাক্তারের কথাটা শোনা মাত্র পায়ের তলা থেকে মাটি সরে গেল তুর্যর। চিৎকার দিয়ে বলতে ইচ্ছে করছে তার, হে আল্লাহ, আমি কি এমন অপরাধ করেছি যে তুমি আমার শেষ অমলটাকেও তুমি খেয়ে নিতে চাইছো? মিস্টার তুর্য, আপনি কাঁদছেন কেন? ঠিকমতো চিকিৎসা করলে 90% সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। ডাক্তার, চিকিৎসা করতে কত টাকা লাগবে? প্রায় 10 লাখ তো লাগবেই। এত টাকা কোথায় পাবো? না, রিজুর কিছু হলে আমি বাঁচবো না। যেভাবেই হোক রিজুকে বাঁচাতেই হবে। ডাক্তার রিজুকে রিলিজ দিয়ে দিল। কয়েকদিন পর পর ট্রিটমেন্ট করতে নিয়ে আসতে হবে রিজুকে নিয়ে বাসায় আসার পরে টাকার চিন্তায় মাথায় ঘুরপাক খেতে থাকে তুর্যর। তখনই তোহার কথাটা মনে পড়ে। পরের দিন অফিসে গিয়ে যোগাযোগ করে তুর্যকে তার কাজ বুঝিয়ে দেওয়ার আগে একটা স্ট্যাম্পে সাইন করিয়ে নিল। চুক্তির নামাটা আর পড়েনি তুর্য, না দেখেই সাইন করে দিয়েছে। তোহা তাকে ম্যাডাম বলে ডাকতে বলো আর বলো, সবসময় আমাকে আপনি করে বলবেন। আগের কিছু আমি মনে রাখতে চাইনি, আর চাইও না। অফিসের কেউ যেন আমাদের সে সম্পর্ক না জানে। জানলে আপনাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে এবং জরিমানা দিতে হবে। আপনার সব শর্তে রাজি। আমাকে অগ্রিম 2 লক্ষ টাকা দিতে হবে। জানতাম টাকার জন্যই আবার আসছেন। আপনার মতো ছোট লোক কিসের জন্য আবার আসতে পারে তা আমার বেশ ভালো জানা আছে। টাকা কালকের মাঝে পেয়ে যাবেন। আপনার ডিউটি হচ্ছে আমার সাথে সব সময় থাকবেন আর টুকটাক অফিসের কাজ করবেন। আচ্ছা। মিস স্নেহা, জিসান সাহেবকে তার ডেস্কে ডেকে নিয়ে কাজ বুঝিয়ে দেন। স্নেহা দরজায় এসে বলল, ম্যাম, আসতে পারি? জি, আসুন। স্নেহার রুমে ঢুকতেই চমকে গেল তুর্য। এই সে মেয়ে যাকে 2 বছর আগে ট্রেনে দেখেছিল। মেয়েটার নাম জানা হয়নি তার। স্নেহা তুর্যকে দেখে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। তোহা একের পর এক কথা বলে যাচ্ছে। স্নেহার অন্য কোনো দিকে খেয়াল নেই। আপনার ছেলেটা কেমন আছে? কি বলছেন স্নেহা আপনি? ছেলে মানে?
ম্যাডামের কথায় স্নেহার হুঁশ ফিরল। স্নেহা চমকে উঠে বলল, সরি ম্যাম, চলেন মিস্টার তুর্য। স্নেহার সাথে টুকটাক কথা হলো তুর্যের। সপ্তাহখানেক পর অফিসে বসে কাজ করছে তুর্য। হঠাৎ পিয়ন এসে বলল, স্যার আপনাকে ম্যাম যেতে বলল। তুর্য তোহার রুমে গিয়ে দরজা ধাক্কা দিতে দরজাটা খুলে গেল। রুমে যেতেই একগাদা বকা। কি কাজ করেছে? এখন যদি ডিলটা ক্যান্সেল হয়ে যায়? তুর্য চুপ করে আছে, কারণ ম্যাডামই বলেছিল ওই রকম করতে। এখন তিনি দোষটা দিচ্ছেন। কি হলো, মাথা নিচু না করে বসে না থেকে আমার সামনে থেকে দূর হন, যত সব। তুর্য রুম থেকে বের হতেই স্নেহা এসে বলল, ম্যাডাম কি কিছু বলেছে? আপনার মন খারাপ লাগছে? ঠোঁটের কোণে হাসি রেখা রেখে তুর্য বলল, না তো। আচ্ছা, দুপুরে আমার সাথে খাবেন কেমন? সরি মিস নেহা, আমি আমার ছেলেকে ছাড়া কখনো খাই না, এর জন্য অফিসের কাছেই বাসা নিয়েছি। বিয়ে করেননি এখনো? মনে কাউকে জায়গা দিতে পারিনি, তাই বিয়েটাও আর করা হয়নি। আর রিজুই আমার সব। সত্যি আপনার স্ত্রীটা অনেক ভাগ্যবতী ছিল। যাই হোক, যদি কেউ রিজুর মম হতে চায়, রিজুকে যদি নিজের ছেলে করে রাখতে চায়, বানাবেন? না, রিজুর মা বাবা দুটোই আমি। আর কোনো স্বপ্ন দেখতে চাই না, স্মৃতিটুকু নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। আচ্ছা, কালকে অফিসে রিজুকে নিয়ে আসেন কেমন? খুব দেখতে ইচ্ছে করছে। আচ্ছা। পরের দিন রিজুকে নিয়ে অফিস আসতে অনেকটা লেট হলো তুর্যের। রিজুকে নিয়ে ডেস্কে আসার সাথে সাথে স্নেহা এসে রিজুকে কোলে নিল। আসসালামু আলাইকুম। তুই কি আমায় কোলে নিলে? রিজুর তুতলামি কথাগুলো বেশ ভালো লাগে স্নেহার, তাই সে হাসি মুখেই জবাব দিল, ওয়ালাইকুম সালাম। স্নেহা রিজুর দু গালে চুমু দিয়ে বলল, বলো তো আমি কে? তুমি আমার মা। বাবাই বলেছিল আমার মার কাছে নিয়ে যাবে। স্নেহা তুর্যের দিকে লজ্জা মাখা মুখ নিয়ে কেমন করে যেন তাকিয়ে রিজুকে বলল, আমি তোমার মা আজ থেকে, কেমন? সত্যি তুমি আমার মা? আমাতে ছেড়ে যাবে না তো? তুমি আমার চকলেট কিনে দেবে তো? অনেক চকলেট দিব। তাহলে তুমি আমার মা। তুর্য রিজুর কথা শুনে হাসছে। তখনই পিয়ন এসে ম্যাডামের রুমে যেতে বলল। ম্যাডামের রুমে যাওয়ার সাথে সাথেই বলল, দেখেন তো কটা বাজে? ঘড়ির দিকে তাকিয়ে তুর্য বলল, 11:15 বাজে। তা তো দেখতেই পাচ্ছি। আর হ্যাঁ, অফিসটা আপনার বাবার নয় যে আপনার মর্জি মতো আসবেন, আর এটা পার্কও নয় যে আপনার কলিং নিয়ে প্রেমালাপ করবেন। চরিত্রটা এখনো শোধরায়নি। ম্যাডাম সরি। আর হ্যাঁ, আপনি যা ভাবছেন তা ভুল ভাবছেন। এই ছোট লোক, চরিত্রহীন, আজকেই তোমার অফিস থেকে বেরিয়ে যাবি। তুই মিস স্নেহার সাথে হেসে হেসে কি বললি? ম্যাডাম ক্ষমা করে দেন, তবু অফিস থেকে ডিসচার্জ করবেন না। আমি কোনো অজুহাত শুনতে চাই না, এই মুহূর্তে বের হয়ে যাবেন। চোখের পানি আর লুকিয়ে রাখতে পারল না তুর্য, যাকে এতটা ভালোবাসে তার কাছে আজ চরিত্রহীন। এদিকে কখন যে রিজু পিছনে এসে তুর্যকে চড়ো মারতে দেখে ফেলেছে তা খেয়াল করেনি কেউ। রিজু তো আর শাড়ি ধরে টান দিয়ে বলতে লাগলো, জি, তুমি এত ফোঁচা কেন? আমার বাবাকে মেরেছে, তুমি দিত না, বাবাই কাঁদত। তুমি জানো বাবাই কাঁদতে আমার খুব কষ্ট হয়। আল্লাহ তোমায় পাপ দেবে। সরি সরি বলো বাবাইকে। তোমাকে কোথায় যেন দেখেছি। হ্যাঁ, মনে পড়েছে। জানো তোমার ছবি বাবাই বুকে নিয়ে কাঁদে, প্রতি রাতে কাঁদে। রিজুর মুখে এমন কথা শুনে তোহা কখনো ভাবিনি। তোহা করুণ দৃষ্টিতে তুর্যের দিকে তাকালো। এই রিজু, বাবা আমার, তুমি কী সব বলছো? ওনাকে বকা দিচ্ছ কেন? বাবু, বাবাই, আরও কি করে বলো তো? মনে মনে তুর্য বলছে, আজ আমার কপালে কি যে আছে আল্লাহ জানে। কারণ রিজু তো সব কিছু দেখে তোমার ছবিটাকে বুকে নিয়ে কী সব যে বলি। আমি যে তোমার কথা এক মুহূর্তের জন্য ভুলতে পারিনি। তুমি পতা, তোমায় কেন বলবো? তুই আমার বাবাকে মেরে তো, আমার বাবাই কাঁদতে, তোমার সাথে কোনো কথা নেই। আর তোমার বাবাইকে বকা দিব না? এই যে দুর্য, সরি আপনার গায়ে হাত তোলার জন্য। এখন বলো, তোমার বাবাই রাতে আরও কি করে? তোমার সাথে কথা নেই। তোমার মম মাইর দেবে, বাবাই মামকে আন্তরিক ভালোবাসে, কত আদর করে। রিজুর মুখে রিজুর মায়ের কথা শুনে তোহা অগ্নি দৃষ্টিতে
তাকায় তুর্যের দিকে। এই যে আপনি বাবার দিকে দীপতলের মতো তাতায় আসেন কেন? রিজুর কথা শুনে তোহা হেসে দিল। রাগকে আর কন্ট্রোল করতে পারছে না। রিজুকে হাত বাড়িয়ে কাছে টেনে নিতেই রিজু বলল, ছুতে না আমার, তুমি বাবাইতে কত দিয়েছ? চলো তো বাবাই, এখান থেকে চলে যাই। তোহা মৃদু হেসে বলল, মিস্টার তুর্য, সত্যি আপনার ছেলেটা ভারী মিষ্টি কথা বলে। ঠিক ওর মায়ের মতো। ওর মাটা যেমন ভারী মিষ্টি কথা বলে, আমায় হাসায় কাঁদায়, বড্ড বেশি ভালোবাসি ওর মাটাকে। চোখের পানি লুকিয়ে হাসি মুখে রেখে কথাগুলো বললাম। ও আচ্ছা, একদিন রিজুর মমটাকে নিয়ে আসবেন। মনে মনে তুর্য বলল, তুমি তো রিজুর জন্মদাত্রী। আচ্ছা, সে যদি রাজি থাকে নিয়ে আসবো, কেমন? আচ্ছা, এবার তাহলে আসুন, আর রিজুকে আমার কাছে রেখে যান। তুর্য মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিল। মনে মনে বলল, আমি তো চাই রিজু সারা জীবন তোমার কাছে থাকুক। তুর্য ডেস্কে এসে বসতেই সিনহা এগিয়ে এসে বলল, আজকে রিজু আর আপনার জন্য রান্না করে নিয়ে এসেছি। আজকে কিন্তু না করবেন না, লাঞ্চটা একসাথে করব। আচ্ছা ঠিক আছে। বলে তুর্য কাজে মন দিল। আপনাকে কি বলে ডাকবো? রিজুর কথা শুনে তোহা খানিকটা অবাক হলো। হঠাৎ তোহার মনে পড়ল তুর্যর বলা সেই কথা। জানো তোহা, আমি স্বপ্ন দেখি আমাদের একটা রাজকুমার হবে। রাজকুমারটা তোতা পাখির মতো কথা বলবে। আচ্ছা বলো তো, কি নাম রাখা যায়? কি হলে বলো তো না কেন, কি ডাকবো তোমায়? তোহা মনে মনে ভাবছে, আমার সন্তানটা যদি আজ বেঁচে থাকতো, আজ রিজুর মতোই হতো। চোখ থেকে টপ করে এক ফোঁটা পানি রিজুর মুখে পড়ল। তুমি কাঁদতো কেন? আমায় কোথায় নেবা? রিজু তোহার চোখের পানি মুছে দেয়। তোহার কাছে মনে হচ্ছে তার সবচেয়ে আপন কেউ চোখের পানি পরম আদরে মুছে দিয়েছে। বুকটা প্রশান্তিতে ভরে যাচ্ছে তার। বুঝতেছে না একটা চরিত্রহীন লোকের ঘরে আল্লাহ তাআলা এত মায়াপূর্ণ ছেলে দেয় কেমনে। তোহা রিজুকে নিজের অজান্তে বুকের সাথে চেপে ধরে বলল, আমাকে তোমার মম ডাকবে, বুঝেছো মামুনি? জি, আমার মামাতে সে তাক করবে তো আমি তোমাকে কেন মাম ডাকবো? আচ্ছা, তোমার নাম কি? তোহা চালাকি করে বলল, আমার নাম মম, তুমি আমাকে নাম ধরে ডাকবে। বাবাই বলতে বড়দের সম্মান করতে, তাই তোমাতে মামাত্তি ডাকবো। মামাত্তি, তুমি কিন্তু বাবাতে মারতে পারবে না। আচ্ছা, তুমি বাবাইকে খুব ভালোবাসো? খুব ভালোবাসি। বাবাই কিছু হয়ে গেলে আমি মরে যাবো। রিজুর কথাটা কেন জানি তোহার কলিজায় গিয়ে বিঁধল। কেন এত মায়ে জড়িয়ে যাচ্ছে তোহা বুঝতে পারছে না। তোহা নিজের অজান্তেই রিজুর মুখটা ধরে বলল, বাবারে এমন কথা বলিস না। আচ্ছা, আমি আছি, বাবার কাছে যাব। রিজু চলে গেল। তুর্যের সাথে কাটানো স্মৃতিগুলো তোহার চোখে দিনের আলোর মতো ভেসে উঠল। এখনও মাঝে মাঝে তুর্যের কথাগুলো মনে পড়লে তোহা সেন্সলেস হয়ে যায়। একটা মানুষ আরেকটা মানুষকে কিভাবে এতটা ঠকাতে পারে তোহা কোনোদিন নিজের চোখে না দেখলে ভাবতে পারতো না। তুর্য তোহাকে বিয়ে করেছিল শুধু তার বাবার টাকার লোভে। সত্যি আমি কি দেখতে খারাপ ছিলাম, যার জন্য তুর্য অন্য মেয়েদের সাথে গোপনে অশ্লীল কাজ করতো? তুর্যের প্রতি প্রতিশোধ নেওয়ার জন্যই তোহা তুর্যকে 20,000-এর জায়গায় 50,000 টাকা বেতনের চাকরিতে রেখেছে। কিন্তু এখন তুর্যকে দেখলে পুরনো স্মৃতিপটে ভেসে ওঠে। তোহার চোখগুলো জলে ভরে উঠল। চোখের পানি মুছে ভাবলো তার সাথে প্রতারণার বিচার সে নিজে করবে। তুর্যকে অপমান করে তার শরীরে জ্বালানি ভাবে। একটু পর পিয়ন এসে বলল, ম্যাম লাঞ্চ করবেন না? পিয়নের কথা শুনে তুর্য ঘড়ির দিকে তাকিয়ে দেখে 2টা বেজে গেছে। পিয়নকে খাবার আনতে বলে। পিয়ন খাবার আনতে গেলে তোহা ভাবলো, রিজুকে নিয়ে আজ খাই, প্রতিদিন তো একাই খাই। এদিকে স্নেহা এসে তুর্যকে আর রিজুকে ক্যান্টিনে নিয়ে যায়, এক প্রকার জোর করে। মাম, তুমি বাবাকে এত ভালোবাসো, বাবার জন্য রান্না করে নিয়ে আসতো। মিস নেহা, রিজুর কথায় কিছু মনে করবেন না। রিজু ছোট মানুষ, তাই তো। না, আমি কিছু মনে করিনি, তবে কথাটা বেশ ভালোই লেগেছে। মনে হলো একদম তোতা পাখি কথা বলছে। মানে কি বলছেন আপনি? আরে কিছু না, খাবার রেখে কথা বলতে হয় না, শুরু করেন। তুর্য স্নেহার কথার আগা মাথা কিছুই বুঝতে পারছে না। হঠাৎ রিজু বলল, কেন মাম, আজ তোমাতে না পেলে বাবাকে নিয়ে মাম কিনতে বাজারে যেতাম,
বাজারে নাতি সব কিনতে পাওয়া যায়, আর মম তো পাওয়াই যেত, তাই না? কিন্তু দেখো কপাল কত ভালো, অফিসে তোমায় পেয়ে গেলাম। তুমি অনেক ভালো মাম। তুমি আমায় চকলেট দিত, বাবাইকে রান্না করে দিত। মাম, তোমার হাতটা দাও তো একটু। সেনা হাতটা দিতেই রিজু হাতটা তার মাথায় রেখে বলো মাম, আমি কখনো ছেড়ে যাবে না। জানো মাম, সবার মাম আছে, আমার মাম নেই। তারপর মাম কত আদর করে, ওকে তুলে খেয়ে দেয়, কুলে নিয়ে বেড়ায়। আমার না দেখে এই বুকে কেমন কেমন লাগে। বলো মাম, আমার মাথায় হাত রেখে তুমি ছেড়ে যাবে না আমায়? আতি না রাতে খুব কান্না করে, বাবাইকে বলি আমার মাম লাগবে, বাবাই শুধু আমাকে বুকে নিয়ে কাঁদে। জানো মাম, তখন আমিও কাঁদি, খুব কাঁদি আমি বাবাইকে যে অনেক ভালোবাসি, তাই কাঁদি না, তাই না মাম? এখন থেকে বাবাইকে আর কাঁদতে দেব না। তুমি এসে গেছো যে। এই রিজু, বাবা আমার কী সব পাগলামি করছো, চুপ করো। আপনি চুপ করেন মিস্টার তুর্য। না রে বাবা, তোকে ছেড়ে কোথাও যাব না। তোর মতো ছেলেকে ছেড়ে থাকতে পারি? তুই আমার ছেলে। আর মিস্টার তুর্য, আপনি কিছু না মনে করলে রিজুকে আমি নিজের ছেলের মতোই বুকে আগলে রাখতে চাই। কয়েক বছর পর বড় হলে এমনিতেই বুঝতে পারবে। ছোট বাচ্চা তো, তাদের কষ্ট দিতে নেই। এবার খাওয়া শুরু করো। স্নেহা রিজুকে তুলে খাইয়ে দিচ্ছে। তুর্য যখনই খাবার খেতে যাবে তখনই রিজু তুর্যের হাতটা ধরে ফেলো আর বলো বাবাই তুমি কি করতো? যাতো না সিনেমাই বাবাইকে মামকে খাইয়ে দেয়, তুমি মামকে খাইয়ে দাও। কথা বলেই কান্না করতে লাগলো। এদিকে একটা মহা সমস্যা, রিজু বেশি কাঁদলে তোহার মতোই সেন্সলেস হয়ে যায়। উপায় না পেয়ে মন চাচ্ছিল না, তাও তুর্য যখন সেনার মুখে খাবার তুলে দিতে যায় তখনই তোহা এসে দেখে ফেলে তোহার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। দেখে বোঝা যাচ্ছে শরীরটা রাগে ফেটে যাচ্ছে, খুব কষ্ট হচ্ছে। কেন এত কষ্ট হচ্ছে? তোহা ইচ্ছে করেই প্লেটটা ফেলে দিয়ে এতগুলো মানুষের সামনে যা করলো তা দেখার জন্য মোটো প্রস্তুত ছিল না কেউ। স্নেহা ভয়ে পেয়ে গেল, কারণ তোহা স্নেহাকে ডেকে নিয়ে গেল তার কাছে। তুর্য মনে মনে ভাবছে, একটা থাপ্পড় তো অন্তত খাবেই মেয়েটা, আমার জন্য মেয়েটা ফেসে গেল। তোহা স্নেহাকে ডেকে নিয়ে বলল, আজ তোমাদের সাথে আমিও খাবো। তোহার দিকে তাকাতেই চমকে গেল তুর্য। হাসি মাখা মুখটার পিছনেও কালো ছায়া দেখতে পেল সে। খানিক করুণার দৃষ্টিতে তোহা তুর্যর দিকে চেয়ে থেকে চলে গেল। খাওয়া শেষ করে ডিস্কে বসে অফিসের একটা জরুরি ফাইলে কাজ করছে তুর্য। এমন সময় পিয়ন এসে বলল, স্যার আপনাকে ম্যাডাম ডাকছে। পিয়নের কথা শুনে ম্যাডামের রুমে গিয়ে দরজা নক করতেই ম্যাম তুর্যকে বলল, আসেন। তুর্য রুমে গিয়ে দাঁড়ায়। ম্যাডাম তার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলল, মিস্টার তুর্য, আপনাকে যে রূপপুর প্রজেক্টের ফাইলটা দেওয়া হয়েছে সেটা কি কমপ্লিট করেছেন? ম্যাডাম, আরও 3 দিন লাগবে কাজগুলো ঠিকভাবে শেষ করতে। হোয়াট? কি বলছেন আপনি? এই জন্য আপনাকে অত টাকা বেতন দেওয়া হয়? ম্যাডাম, 2 দিনের মধ্যে কোনো মানুষের পক্ষে এত বড় প্রজেক্টের কাজ সম্ভব নয়। লজ্জা করি না মুখে মুখে তর্ক করতে? আমি কিছুই শুনতে চাই না, আমি কাজ চাই। লাঞ্চের সময় তো ভালোই দেখলাম, একদম রেস্টুরেন্ট বানিয়ে ফেলছিলেন। ম্যাডামের কথা শুনে তুর্যের আর বুঝতে বাকি রইল না, দুপুরে স্নেহার সাথে লাঞ্চ করার জন্যই তোহা তার গায়ে হাত তুলেছে। কি হলো, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছেন কেন? আপনার নষ্টের কথা শুনে আপনার একটুও লজ্জা লাগছে না? আমার জীবনটা তো আপনি নষ্ট করেছেন, এখন সেই মেয়েটার জীবন নষ্ট করতে চাইছেন। এরপর যদি এমন কিছু দেখি তাহলে আপনাকে চাকরি থেকে বরখাস্ত করতে বাধ্য হব। ম্যাডাম, আমার 2 লক্ষ টাকা লাগবে, যদি দিতেন খুব উপকার হতো। কি যেন ভেবে 2 লাখ টাকার একটা চেক লিখে দিল তোহা। তারপর তুর্য ম্যাডামের রুম থেকে বের হয়ে ডেস্কে এসে বসে। চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। রিজু তার কুলে চড়ে চোখের পানি মুছে দিচ্ছে আর বলছে, বাবাই তুমি কাঁদছো কেন? কে বোকা দিয়েছে বলো, আমি তাকে বোকা দিয়ে আসবো। কে না বাবাই, তুমি কাঁদলে যে আমার খুব কষ্ট হয়। ছেলেটাকে কিভাবে বলবে যে আর কেউ নয়, তার বাবাকে মেরেছে তার জন্মদাত্রী মা। বাবা বলো না কেন, কে তোমায় বোকা দিয়েছে? বাবাই, ওই মম আন্টি কি তোমায় বোকা দিয়েছে? না বাবা, আর মম আন্টিকে মম বলবে না, শুধু আন্টি বলবে। বাবাই আমি বুঝেছি, ওই পচা আন্টি তোমাকে বোকা দিয়েছে। দাঁড়াও আমি আসছি। রিজু দৌড়ে তোহা ম্যাডামের ডেস্কে চলে গেল। রিজু গিয়ে দেখে তোহা কার সাথে যেন কথা বলছে, তাই লোকটাকে বলল,
আপনি চলে যান, আমি আন্টির সাথে একা কথা বলবো। এদিকে তোহা বিদেশি বায়ারের সাথে কথা বলছিল। পিয়ন ডেকে রিজুকে সরিয়ে নিতে বলল। পিয়ন রিজুকে নিয়ে এটা সেটা বলছে। তখনই পিচ্ছি রিজু পিয়নের উদ্দেশ্যে বলল, পিয়ন চাচ্চু, বলো তো, তোমার বাবাকে কেউ যদি মারে তুমি তাকে কি বকা দেবে না? বকা দিব তো, আচ্ছা করে বকা দিব। কেউ যদি তোমায় আঁকতে রাখে তুমি কি করবা? তার কাছ থেকে পালিয়ে গিয়ে আচ্ছা করে বকা দিয়ে আসবো যে আমার বাবাকে বকা দিয়েছে। তাহলে চাচ্চু তোমার সাথে আমি খেলি, কেমন? কেমন খেলা বাবা? আপনি চোখ বন্ধ করেন, আমি এই রুমে লুকাবো, আর আপনি যদি চোখ বন্ধ না করেন আল্লাহ আপনাকে পাপ দেবে। আচ্ছা বাবা, চোখ বন্ধ করলাম। পিয়ন চোখ বন্ধ করতে রিজু এক দৌড়ে ম্যাডামের রুমে এসে পড়ে। রুমে এসেই দেখে যে তোহা ম্যাডাম তার ডেস্কে বসে আছে। লোকটা চলে গেছে। তোহা ম্যাডামের মন খারাপ, কারণ 3 কোটি টাকার প্রজেক্ট হাতছাড়া হয়ে গেছে তারই অসাবধানতার জন্য। রিজু কথা বলো, এই যে আন্টি, তুমি নাকি বাবাকে মেরেছো? প্রজেক্টটা হাতছাড়া হওয়ার জন্য তোহার শরীরটা রাখি গিজগিজ করছে। এমন সময় পিচ্ছিটা আসছে জ্বালাতে, তাই রাগ করে বলে, মারছি তো বেশ করেছি, ওরকম চরিত্রহীন লোকটাকে মারতেই হয়, প্রয়োজন পড়লে খুনও করতে পারি। তুমি পচা, আল্লাহ তোমাকে পাপ দেবে, তোমার সাথে কথা নেই, তুমিও একটা চরিত্রহীন। তোহার এমন কথা শুনে রাগ সামলাতে না পেরে রিজুর গালে চর বসিয়ে দেয়। চরটা এত জোরে ছিল যে রিজু ঠাস করে ফুলের পড়ে যায়। রিজুর কান্না শুনে তুর্য দৌড়ে ম্যাডামের রুমে এসে দেখে তার একমাত্র কলিজার টুকরাটা মাটিতে পড়ে আছে, ঠোঁট কেটে রক্ত পড়ছে, আর তোহা অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। তুর্য রিজুকে তাড়াতাড়ি করে কোলে নিতেই রক্তমাখা মুখ নিয়ে রিজু বলে, বাবাই তোমায় না ওই মহিলাটা মেরেছে, তাই আমি বকা দিয়েছি, জানো বাবাই তোমাকে চরিত্রহীন বলেছে, আমি বলে দিয়েছি আপনি একটা চরিত্রহীন, এই জন্য আমাকে চর মেরেছে। এই দেখো বাবাই, আমার রক্ত বের হচ্ছে, আমি কষ্ট পাইনি বাবাই, কিন্তু তোমাকে যখন কাঁদতে দেখেছি তখন না অনেক কষ্ট পেয়েছি। আচ্ছা বাবাই, চরিত্রহীন কি? না বাবা, চরিত্রহীন মানে খুব ভালো। রিজুর মুখে যে রক্ত দেখা যাচ্ছে সেটা আমার রক্ত না, সেটা আমার কলিজার ফাটানো রক্ত। মা হয়ে কীভাবে নিজের সন্তানকে মারতে পারে তার একটা বারোকে হাত কাঁপলো না? ম্যাডাম, আজ যদি আপনার ছেলে থাকতো রিজুর জায়গায়, পারতেন এভাবে চর মারতে? আমি কাকে কি বলছি? ছেলের আদর আপনি কীভাবে বুঝবেন? আপনি তো সন্তান জন্ম দেওয়ার আগেই তাকে মেরে ফেলেছেন। আচ্ছা ম্যাডাম, আপনার গর্ভের সন্তানটা যদি আজকে রিজু হয়? তুমি কি বলছো? রিজু আমার ছেলে? কান্না করে দিয়ে বলো তোহা, রিজু আপনার ছেলে নয়, রিজু আমার ছেলে। রিজুর মা জানতে পারলে আর কখনো অফিসে আনতে দেবে না রিজুকে। বাবা, আমার না খুব পেট ব্যথা করছে। রিজুর কথা শুনে বুকটা ধক করে উঠল তুর্যের, তাই আর অপেক্ষা না করে রিজুকে নিয়ে সরাসরি হসপিটালে চলে গেল। ম্যাডাম, আপনি মাসুম বাচ্চাটাকে মারতে পারলেন? তোহা কিছু না বলে অফিস থেকে সরাসরি বাড়িতে চলে আসলো। বাড়িতে আসতেই কেন জানি তার বারবার রিজুর রক্ত মাখা মুখটা ভেসে উঠতে লাগলো। না, কাজটা একদম ঠিক করনি। আচ্ছা, তোর্য যে বললো রিজু আমার ছেলে, এমনই কিছু একটা বলেছে। হঠাৎ তোহার মনে হলো যখন তোহা গর্ভবতী ছিল তখন তুর্য তোহার মাথাটা বুকে নিয়ে বলল, জানো তোহা, আমাদের ছেলে হলে নাম রাখবো রিজু। কথাটা মনে পড়তেই তোহা চমকে উঠল। তাহলে কি রিজু আমার ছেলে? সত্যি যদি রিজু আমার ছেলে হয় তাহলে মা হয়ে কিভাবে আমার নিজের ছেলেকে মারতে পারলাম? না, আমার ছেলে তো জন্ম নেওয়ার সময় মারা গিয়েছে। এসব ভাবতে ভাবতে তোহার যে ঘুমিয়ে গেল খেয়ালই নেই। এদিকে ডাক্তার রিজুকে দেখে পড়ল, পেশেন্টের অপারেশনটা আগামী মাসের মাঝে করতে হবে, না হলে যে কোনো সময় যে কোনো অঘটন ঘটে যেতে পারে। ঠিক আছে স্যার, আমি এই মাসের মাঝে রিজুকে অপারেশন করিয়ে নেব। রিজুকে এখন নিয়ে যেতে পারবো? নতুন করে কিছু মেডিসিন লিখে দিচ্ছে, সেগুলোর পাশের দোকান থেকে নিয়ে কিনে নেবেন। আচ্ছা। ডাক্তার চলে গেলেন। তুর্য পিছনে তাকিয়ে দেখে স্নেহা দাঁড়িয়ে আছে। আপনি? হ্যাঁ, আমি। কেন এসেছেন? আমার খুব আপনজন হসপিটালে আছে, তাই এসেছি। আপন মানে? আমার ছেলেকে দেখতে এসেছি। আপনার ছেলে মানে? রিজু আমার ছেলে। এখন সরেন, আমি আমার ছেলের কাছে যাব।
স্নেহা তুর্যকে ধাক্কা দিয়ে সরিয়ে রিজুর কাছে চলে গেল। স্নেহা রিজুর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। হঠাৎ রিজু ঘুম থেকে জেগে উঠল। স্নেহাকে মাথায় হাত বুলিয়ে দেওয়া দেখে রিজু স্নেহাকে জড়িয়ে ধরে বলল, মাম আমাকে ছেড়ে যাবে না তো? দেখো মাম, ওই আন্টি বাবাকে বকা দিয়েছে, তাই আমিও বকা দিয়েছি। জানো, বাবাকে যখন বকা দিয়েছে তখন না আমার খুব কষ্ট হয়েছে। দেখো আমার ঠোঁট কেটে গিয়েছে। রিজুর মুখে এমন কথা শুনে স্নেহা নিজের অজান্তে কেঁদে ফেল। আমি আমার রিজুকে ছেড়ে কোথাও যাব না। সত্যি বলছি মাম। সত্যি সত্যি সত্যি, 3 সত্যি। বাহির থেকে তুর্য ওষুধ নিয়ে এসে দেখে স্নেহা রিজুর সাথে কথা বলছে। বাবা চলো বাসায় চলে যাব। বাবাই, জানো আমার না এখানে দম বন্ধ হয়ে আসে, চলো বাসায় চলে যাব। রিজুকে নিয়ে বাসায় চলে আসলো। রাতে রিজু ঘুমিয়ে গেলে বিছানার নিচ থেকে তোহার ছবিটা বের করে দেখতে থাকে তুর্য। ছবিটাতে তোহাকে একদম নিষ্পাপ মনে হচ্ছে। এই মানুষটাই যে তার ছেলেকে নিষ্ঠুরভাবে মেরেছে বিশ্বাসই হচ্ছে না। বাঁকা চোখগুলো না বলা কথাগুলো বলে যাচ্ছে। মনের কোণে কত শত স্মৃতি ভেসে উঠছে তার। বাবাই তুমি কাঁদতো কেন? হঠাৎ রিজুর কথা শুনে চমকে ওঠে তুর্য। চোখের পানি মুছে বলল, কই রে বাবা, কাঁদছি না তো। বাবাই জানো না, যারা মিথ্যে বলে তাদের আল্লাহ তাআলা পাপ দেয়। তুমি মিথ্যে বলো না। বাবাই ওই আন্টিটা মেরেছে আমায়, আমি কিছু মনে করিনি। জানো বাবাই, ওই আন্টি যখন তোমাকে মেরেছে আমার না খুব কষ্ট হয়েছে। আমি ওইটাকে কোনোদিনও আর মম ডাকবো না। তুমি কেঁদো না বাবাই। আচ্ছা বাবাই, তোমাকে আন্টি মার দেওয়ার পরও কেন তুমি আন্টির ছবির পক্ষে নিয়ে কাঁদো? তুর্য বাকরুদ্ধ হয়ে যায়। রিজুকে বুকে নিয়ে শুধু কাছে কাদা ছাড়া যে তার আর কোনো উপায় নেই। সে কিভাবে বলবে রিজুকে কোথায় তার জন্মদাত্রী মা? কিছুক্ষণ পর ছেলেটা তার বুকে চুপটি করে ঘুমিয়ে গেল। কাছের জানালা ভেদ করে চাঁদের জ্যোৎস্না ছেলেটার মুখে এসে পড়ছে। তুর্য রিজুর মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। পরের দিন সকাল সকাল অফিসে চলে যায় তুর্য। অফিসে যাওয়ার পর পিয়ন এসে বলল, স্যার আপনাকে ম্যাডাম তার ডেস্কে যেতে বলছেন। তুর্য ফাইলের কাজটা শেষ করে ম্যাডামের কাছে নিয়ে গেল। ম্যাডাম ফাইলটা দেখে বলল, তুর্য সাহেব। ধন্যবাদ ম্যাডাম। বসেন। ধন্যবাদ দিতে হবে না। আর আমার কালকের ব্যবহারের জন্য সরি। রিজু এখন কেমন আছে? জি আলহামদুলিল্লাহ ভালো। রিজুকে নিয়ে আসতে। ম্যাডাম বড় লোকের রক্তের সাথে যেন মিশে না যায়, সেই ভয় নিয়ে আসিনি। কি বলছেন আপনি? সরি ম্যাডাম, আমি আসি এখন। আচ্ছা যান। ডেস্কে বসে বসে ফোনের ওয়েল পেপারে সেভ করা রিজুর ছবিটা দেখছে তুর্য। কি মানে? মনোযোগ নষ্ট করলাম। আচ্ছা বাদ দেন, আমার মেয়ে কোথায়? আমার মেয়ে কেমন আছে? আপনার ছেলে মানে? কেন, জন্ম না দিলে কি মা হওয়া যায় না? জন্ম দিয়ে কেউ মা হতে পারে না, আর আপনি তো। তুর্যের কথাতে সিনহার চোখে পানি এসে গেছে। তাই দেখে চোখের পানি মুছে দেওয়ার জন্য হাতটা বাড়িয়ে ফিরিয়ে নিয়ে আসলো তুর্য। দুপুরে খাবার সময় ম্যাডাম ঘোষণা দিলেন অফিসে সবাই কক্সবাজার সমুদ্র সৈকতে যাবে। প্রথমে না করেও পরে রাজি হয়ে যায় তুর্য। বিকেলে অফিস শেষ করে বাসায় এসে দেখে রিজু বসে বসে টম অ্যান্ড জেরি দেখছে। তুর্যকে দেখে দৌড়ে এসে কুলে চড়ে বসলো আর বলতে লাগলো, বাবাই তুমি একা কেন? মম আসেনি? মম বলছে না তোমার সাথে আমাদের বাসায় আসবে? আসবে তো, মম আসবে। এখনই আইসক্রিম খেয়ে নাও। রিজু আইসক্রিম খাচ্ছে এমন সময় ফোনটা ক্লিং ক্লিং করে বাজছে। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে স্নেহা কান্না করতে লাগলো। হ্যালো, কাঁদছেন কেন? তুর্য, মা না কেমন যেন করছে, তুমি প্লিজ বাসায় আসো। রিজুকে নিয়ে স্নেহাদের বাসে গিয়ে তুর্য দেখে স্নেহা তার মাকে ধরে কাঁদছে। পিছন থেকে গিয়ে স্নেহার মাথায় হাতটা রাখতেই স্নেহা তুর্যকে জড়িয়ে ধরে কান্না করে দিল। স্নেহাকে ছাড়িয়ে তুর্য বলল, কান্না করো না, কিছুই হবে না আন্টির। তুর্য আন্টির পাশে বসতেই আন্টি বলল, বাবা তুর্য, তোমাকে কিছু বলার ছিল। জি আন্টি বলেন, কি বলবেন? বাবা তুর্য, আমি তোমার সম্পর্কে সব জানি। জানো বাবা, আমার মেয়েটা ছোটবেলায় তার বাবাকে হারায়। 2 বছর আগে তার বিয়ের কথা চললেও কোনোভাবে স্নেহা জানতে পারে সে আর কোনোদিন মা হতে পারবে না। বরপক্ষের লোকেদের সত্যটা বললে তারা বিয়ে ভেঙে দেয়। বাবা, আমার মেয়েটা তোমাকে বড্ড বেশি ভালোবাসে। আমি মায়ের সব কিছু বুঝি। আমার মেয়ে তো কোনোদিন মা হতে পারবে না।
রিজুকে সারা জীবন মাতৃত্বের বন্ধনে বেঁধে রাখবে। বাবা, আমি হয়তো আর বাঁচবো না, তুমি আমাকে কথা দাও, আমার মেয়ের দায়িত্বটা তুমি নেবে। আমার মেয়েটাকে একা এখানে কিভাবে রেখে যায়? তুর্য যে কিছু বলবে সে ভাষা জানেনি। আজও যে তার মন প্রাণ জুড়ে তোহার বসবাস, তার হৃদয়ে তোহা ছাড়া আর কারোর জায়গা নেই। পাশে তাকিয়ে দেখে স্নেহা কাঁদছে। হঠাৎ স্নেহা তার মাকে জড়িয়ে মা বলে চিৎকার মারল। আন্টির মুখটা চাদরে ঢেকে দিল তুর্য। স্নেহা অনেক কান্না করছে। যথারীতি আন্টিকে দাফন করে স্নেহাকে তুর্যদের বাসায় নিয়ে আসলো তুর্য। সেদিন আর অফিসে যায়নি। পরের দিন ঘুম থেকে উঠে দেখে স্নেহা চা করে টেবিলে রেখে গেছে। চাটা শেষ করে কিচেনের দিকে তাকিয়ে দেখে স্নেহা রান্না করছে, সাথে রিজুও আছে। স্নেহা রিজু রান্না করে টেবিলে খাবার সাজিয়ে দিল। তুর্য খাবার খেতে বসে, সাথে স্নেহাকেও বসতে বলে। স্নেহা যখন রিজুর মুখে খাবার তুলে দিচ্ছে তখন দরজার দিকে তুর্য তাকিয়ে দেখে তোহা ম্যাডাম দাঁড়িয়ে আছে। বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল তুর্যের। তোহার চোখে স্পষ্ট পানি দেখতে পেল সে। আসসালামু আলাইকুম আন্টি, বাইরে না দাঁড়িয়ে থেকে ভেতরে আসেন। তোহা রিজুর মুখে এমন কথা শুনে হতভম্ব হয়ে গেল। যে ছেলেটাকে তোহা থাপ্পড় দিয়ে ঠোঁট কেটে ফেল, সে ছেলেটি তাকে সালাম দিয়ে ঘরের ভিতর আসতে বলছে। কি হলো, আসেন? নাকি রাগ করছেন? রাগ করবেন না, ঘরে মেহমান আসলে তাকে সালাম দিয়ে সম্মান জানাতে হয়, বাবাই আমাকে শিখিয়েছে। তো মিটমিটি পায়ে ঘরে প্রবেশ করলো। স্নেহা অনেকটা বিচলিত, যদি তোহা ম্যাডাম স্নেহাকে কিছু বলে, কিন্তু না। তোহার রুমে ঢুকেই রিজুকে কোলে তুলে নিল। তোহার বুকটা যেন শীতল হয়ে গেল অজানা স্পর্শে। তোহার সমস্ত অহংকার আজ যেন ছোট্ট শিশুটির শিষ্টাচারের কাছে ধুলোয় মিশে গেল। ম্যাডাম কি মনে করেন? মিস্টার তুর্য, রিজুর সাথে সেদিন খারাপ ব্যবহার করার জন্য ক্ষমা চাইতে এসেছি আপনার কাছে। আরে ম্যাডাম, আমার ছেলে বা আমি কিছুই মনে করিনি। ভুল করলে মালিক বকা দিতেই পারে। রিজু তোহার কোল থেকে বলল। আচ্ছা, তোমাকে একটা কথা বলি। বলো। রাখবে তো আমার কথা? বাবা, তুমি কি চকলেট খাবে? তোমার জন্য চকলেট নিয়ে আসবো? না, আমার চকলেট চাই না। তুমি না আমার বাবাকে কখনো বকা দেবে না, আমার বাবাকে মারবে না। জানো না আমার বাবা ছাড়া কেউ নেই। তুমি জানো বাবাকে যখন বকা দিয়েছো তখন আমার খুব কষ্ট হয়েছে। বাবাকে মারলে আমি খুব কষ্ট পাই। আমার বাবাকে যেদিন মেরেছিলে সেদিন বাবাই রাতে খুব কান্না করেছে। তোমার সাথে আড়ি দিতে চেয়েছিলাম, কিন্তু বাবাই বলেছে কারোর সাথে আড়ি দিয়ে কথা না বলা ভালো না। তোহা নিস্তব্ধ হয়ে গেছে রিজুর কথা শুনে। মনে মনে বলো, তুর্য চরিত্রহীন হলেও তার ছেলেটা পূর্ণবর্তী, যাকে বলা হয় গোবরে পদ্ম ফুল। ম্যাডাম আসেন, একসাথে ব্রেকফাস্ট করি। না, আমি সকালে খেয়ে বের হয়েছি। মিস নেহা, আপনাকে একটা প্রশ্ন করি। জি ম্যাম, বলেন কি বলবেন? তুমি হঠাৎ তুর্যর বাড়িতে কেন? এ মা, তুমি জানো না স্নেহা আমার মাম, আর মাম তো বাবার সাথে থাকবে। রিজুর কথাটা তোহার বুকে তীরের মতো এসে বিঁধল। এমন কথা শোনার জন্য সে সম্পূর্ণ অপ্রস্তুত ছিল। কেন জানি চিৎকারতে কান্না করতে ইচ্ছে করছে তার। আবার মনে মনে বলছে, যে নিজের স্ত্রী রেখে অশ্লীল কাজ করতে পারে তার কাছে এসব কিছু তুচ্ছ বিষয়। রিজু বাবা, তুমি কথা বলো না। ম্যাডাম, কালকে স্নেহার মা মারা যায়। আপন বলতে কেউ নেই, তাই স্নেহাকে আমার বাসায় নিয়ে এসেছি। আপনার স্ত্রী কিছু মনে করবে না? আপনাকে অবিশ্বাস করবে না? রিজুর মম কি ভাববে? তুর্য যখনই বলতে যাবে রিজুর মা বাবা দুটোই আমি, ঠিক তখনই রিজু বলে উঠল, আন্টি আমার মাম অনেক ভালো, রাগ করবে কেন? বাবাকে কত ভালোবাসে। তোহা আর কিছু বলতে পারলো না। তোহার মুখটা বিষণ্ণতায় ছেয়ে গেছে। মনে হচ্ছে আষাঢ়ের আকাশটা কালো মেঘের আড়ালে ঢাকা পড়েছে। আচ্ছা, তোমাদের বিরক্ত করার জন্য আবারও সরি। কাল কিন্তু অফিস থেকে কক্সবাজার যাবে, তোমরা রেডি হয়ে সকাল সকাল চলে যেও। কথাগুলো বলে তোহা যখন চলে যাচ্ছে তখনই রিজু পিছন থেকে তোহার শাড়ি টেনে ধরল। তোহা তার শাড়িতে টান অনুভব করতে পেয়ে নিচের দিকে তাকিয়ে দেখে রিজু তাকে ধরে রয়েছে। কি হলো বাবা, তুমি আমার শাড়ি ধরে রয়েছো কেন? আপনি আমাদের সাথে খাবেন? মামার বাবাই বলেছেন না আপনাকে খেয়ে যেতে? আপনাকে খেতে হবে বললুম আমি।
রিজু তোহাকে টেনে নিয়ে খাবার টেবিলে বসালো। সবাই খেতে বসেছে। রিজু তুর্যকে খাবার তুলে দিচ্ছে। তোহা অপলক দৃষ্টিতে তার দিকে চেয়ে আছে। স্নেহা অনেকটা আঁচ করতে পেয়ে বলল, ম্যাডাম খাবেন না? খাচ্ছি তো। বাবাই তুমি আমাকে শুধু খাইয়ে দেবে, মামকে খাইয়ে দেবে না? তোমার মম বড় মানুষ, একা খেতে পারবে না বাবা। না না, তুমি খাইয়ে দেবে। মাম তুমি হাঁকালো। আমি খাবার হাতে নিতেই স্নেহার মুখে তুলে দেওয়ার সময় হাতটা কাঁপছিল, কারণ আজও আমার পুরোটা জুড়ে স্নেহার বিচরণ। তুর্য তোহার দিকে চেয়ে দেখে তোহা কাঁদছে। তোর মাইভি মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে। তোহার খুব কষ্ট হচ্ছে। তুর্যকে তো ভালোবাসে না, তাকে ডিভোর্স দিয়েছে। তবে কেন অন্য মেয়ের সাথে সে তুর্যকে মানতে পারছে না? তোর হঠাৎ মনে পড়ে গেল প্রায় 4 বছর আগের স্মৃতি। তুর্য তোহাকে সবসময় খাবার তুলে দিত মুখে, কারণ তোহার বাচ্চা বাচ্চা স্বভাব ছিল। কি মজা, বাবাই মামকে কত ভালোবাসে, মামকে খাবার তুলে দিচ্ছে। তোহার বসে থাকতে পারছে না। টেবিল থেকে 1 গ্লাস পানি ঢকঢক করে গিলে খাবার টেবিল থেকে উঠে হনহনিয়ে চলে গেল। স্নেহা তোহার এমন আচরণ দেখে খানিকটা অবাক হলো। পরের দিন সকালে ঘুম থেকে উঠতেই একটা নীলপরি দেখতে পেল তুর্য। স্নেহা নীল শাড়ি পরেছে। কি হয়েছে আপনার? অমন করে চলে আসছেন কেন? না, চেয়ে থাকিনি তো। হয়েছে বলতে হবে না। ঘুম থেকে উঠে ফ্রেশ হন তাড়াতাড়ি। আজ ট্যুরে যাওয়ার প্রোগ্রাম না অফিস থেকে? আমি রিজুকে রেডি করে দেখি যেন আপনিও রেডি। আচ্ছা, রিজুকে রেডি করো। এদিকে তুর্য রেডি হয়ে যথারীতি অফিস থেকে ফিক্সড করা গাড়িতে উঠে বসলো। ম্যাডামের সিটটা তুর্যের পাশে পড়েছে। দীর্ঘ 22 ঘন্টা পর তারা কক্সবাজার হোটেল রুমে পৌঁছালো। ম্যাডাম তাদের রুমে গিয়ে সরাসরি তুর্যকে বলল, মিস্টার তুর্য, আপনাকে বলছিলাম রিজুর মাকে নিয়ে আসতে, আপনি তাকে নিয়ে আসলেন না কেন? তোহার কথার জবাবে যে তুর্য কি বলে দিবে ভাবতে পারছে না। তোহার কথাই ঘর কাটলো। কি হলো, চুপ করেছেন কেন? রিজুর মা বাবা দুটোই আমি, এই পর্যন্ত বলতে পারো। মানে? আর তোমার চরিত্রটা এখনো ঠিক করবে না? স্নেহা মেয়েটাকে নষ্ট করার জন্য তোমার বাসাতে গিয়েছো? মাইন্ড ইউ ল্যাঙ্গুয়েজ মিস তোহা। তুর্যের চিল্লানির শব্দে স্নেহা এসে কখন যে তুর্যের পাশে এসে দাঁড়িয়েছে খেয়ালই নেই। উচিত কথা বললে ভালো না। আমি আবারও বলছি, মেয়েটার জীবন নষ্ট করো না। চুপ করেন। আপনার মতো সবাইকে ভাববেন না। নিজের স্বামী গরিব বলে বড়লোক ছেলেকে বিয়ে করেন। পিয়ন বলেছে আপনার স্বামী নাকি বিদেশে থাকে। তুর্য, আমি তোমার মতো ছোট লোক না। হ্যাঁ ম্যাডাম, আমি ছোট লোক, তবে চরিত্রহীন নই। লজ্জা করি না মিথ্যা বলতে? মিস চোয়া চৌধুরী, আপনি সেই নষ্ট মেয়ে যার জন্য তুর্য ভাইয়া এখনো বিয়ে করেনি, যাকে আপনি বিয়ের রাতে কুকুরের মতো মারতে মারতে বের করে দিয়েছেন। 7 মাসের মেয়েকে নিয়ে যে বাবা পথে পথে ঘুরে বেরিয়েছে, সে তুর্য ভাইয়া। আপনি সে মা যে ফুলের মতো নিষ্পাপ বাচ্চাটাকে থাপ্পড় মেরে ঠোঁট কেটে ফেলেন। আপনার দিলে আল্লাহর রহমত নেই। স্নেহা চুপ করো, কি বলছো এসব? তুর্য ভাইয়া, আপনি চুপ করেন, বলতে দেন আমায়। যে মেয়ে বড়লোক স্বামী পাওয়ার আশায় নিজের সন্তানকে গর্ভপাত করে, নার্সকে যে টাকা দেয় অনাগত সন্তান হওয়ার সাথে সাথেই গলা টিপে মারতে, সে মেয়ে পৃথিবীর সকল মেয়ে জাতির কলঙ্ক। স্নেহার মুখে রিজু তোহার ছেলে কথাটা শুনে তোহা ঠাস করে ফুলারে বসে পড়লো। তোহার চোখ দিয়ে অনবরত পানি আসতে লাগলো। রিজু তাহলে আমার ছেলে? কিন্তু বাবা তো বলেছে আমার মৃত বাচ্চা হয়েছে। তাহলে বাবা কি মিথ্যা বলেছে? কি হলো, কাঁদছে কেন ম্যাডাম? আপনার চোখে জল মানায় না? এত সুন্দর ফুটফুটে বাচ্চাকে যে মারতে চায় সে মা নামের কলঙ্ক। আর যে মানুষটা নিজের থেকেও বেশি ভালোবাসত, তার হৃদয়টা আপনি ক্ষত বিক্ষত করে ফেলেছেন। তুর্য ভাইয়া কি এমন অপরাধ করেছিল যার জন্য তাকে এতটা কষ্ট দিলেন? একটা কুকুরকেও হয়তো এভাবে তাড়িয়ে দেয় না, যেভাবে তুর্য ভাইয়াকে তাড়িয়ে দিয়েছেন। চুপ করেন মিস স্নেহা, অনেক হয়েছে। আর না, কার হয়ে আপনি কথা বলেন? একজন চরিত্রহীনের জন্য, যে কিনা অন্তঃসত্ত্বা বউকে রেখে প্রতিতালয়ে রাত কাটায়, তার বউ গর্ভের সন্তান নিয়ে তার প্রতীক্ষায় সারা রাত না ঘুমিয়ে পার করে দেয়। জানেন, বড্ড বেশি ভালোবাসতাম তুর্যকে।
যার জন্য বাবার অবাধ্য হয়ে বাবার অর্থবিত্ত রেখে তুর্যের হাতটি ধরে ছোট্ট কুঠিরে বাসা বাঁধি। কিন্তু সেটি ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। এদিকে তোহার মুখে পতিতালয়ে রাত কাটানোর কথা শুনে গাটা শিউরে উঠল তুর্যের। ম্যাডাম, আপনি আমাকে ভুল বুঝছেন। ভুল না, আমি আপনাকে কেন ভুল বুঝবো? ভুল বুঝেছিলাম তো বাবাকে। যেদিন বাবা প্রথম আমায় বলল, মারে তোর স্বামীর চরিত্র ভালো না, সেদিন বাবার মুখের ওপর দরজা লাগিয়ে দিয়েছিলাম। কিন্তু যেদিন বাবা আমাকে ডেকে নিয়ে তোমাকে দেখালো যে তুমি পতিতালয়ে ঢুকছো, সেদিন আমার পায়ের নিচের মাটি সরে গিয়েছিল, বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে গিয়েছিল। তোহা, তোমার দেখার মাঝে হয়তো ভুল আছে। আমার নিজের চোখকে তো অবিশ্বাস করতে পারি না। আমি নিজের চোখে দেখেছি ফার্মেসি থেকে মেডিসিন নিয়ে পতিতালয়ে ঢুকেছো তুমি। সেদিন রাতে সুইসাইড করতে কেউ পারিনি, গর্ভের সন্তানের কথা চিন্তা করে। তুমি না আমায় ভালোবাসতে, এই ছিল তোমার ভালোবাসা। তোমাকে বলতে চেয়েছিলাম আমায় কি তোমার ভালো লাগে না, এই জন্য তুমি পতিতালয়ে রাত কাটাতে চাও, কিন্তু পারিনি। বুকের কষ্ট বুকে চাপা দিয়ে বাবার হাত ধরে চলে আসি। ভেবেছিলাম বাকিটা জীবন গর্ভের সন্তানকে অবলম্বন করেই পার করে দিব, কিন্তু গর্ভের সন্তানটাও মারা যায়। তোহা প্লিজ চুপ করো, আমি আর এসব নিতে পারছি না। তোমাকে কিভাবে বোঝাবো? আমি তোমাকে ছাড়া অন্য কোনো মেয়েকে স্পর্শ পর্যন্ত করিনি। আচ্ছা তাহলে বলো, পতিতালয়ে তুমি যাওনি? হ্যাঁ, আমি গিয়েছিলাম, তবে প্লিজ বাকিটা শুনতে চাই না। তোমার মুখে পতিতালয়ের ভেতরে কি হয়েছে সেটা শোনার আগে যেন আমার মরণ হয়। তোমার নোংরামির কথা আর শুনতে মন যাচ্ছে না। কেন করলে এমন? আমি কি তোমার চাহিদা পূরণ করতে পারিনি? তোহা আর বলো না। কেন? সত্যিটা জেনে গিয়েছি বলে? আরেকটা কথা, আমার জীবনটা নষ্ট করেছো ঠিক আছে, কিন্তু স্নেহার জীবনটা নষ্ট করো না। মিস স্নেহা, দেখেছেন তো কেন কুকুরের মতো তাড়িয়ে দিয়েছি? সত্যি বলতে যার চরিত্র কুকুরের মতো, তার সাথে সেরকম ব্যবহারই করতে হয়। তোহা, রিজুর কসম খেয়ে বলছি, পতিতালয়ে আমি অবৈধ কাজ করতে চাইনি। লজ্জা করে না ফেরেশতার মতো শিশুর কসম কাটতে? আচ্ছা বুঝলাম, অনৈতিক কাজ করনি। তাহলে বলো, অশ্লীল কাজ করার জন্য ফার্মেসি থেকে ট্যাবলেট নিয়ে পতিতালয়ে কি করছেন? তুর্য কি বলবে বুঝতে পারছিল না, যার জন্য এতটা গোপনভাবে পতিতালয়ে যেত যেন কেউ কোনোদিন বুঝতে না পারে। কিন্তু সত্যটা প্রকাশ পেল। সত্যি সত্য একদিন না একদিন প্রকাশ পায়। তুর্যের আর বলার কিছু নেই, মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে। তাই দেখে তোহা বলল, কি হলো, মুখের ভাষা হারিয়ে ফেলছেন? জানেন, আমি আমার মুখের ভাষা হারিয়ে ফেলেছিলাম। আপনাকে যতটা ভালোবাসি ঠিক ততটাই আপনাকে হেট করি। তোহা প্লিজ বিশ্বাস করো, আমার জীবনে তুমি ছাড়া দ্বিতীয় কোনো মেয়ে নেই। কথাটা বলে যখনই তুর্য হাতটা ধরতে যাবে তখনই গালে থাপ্পড় বসিয়ে দিল তোহা। তোর পাপি হাতে আমাকে ছবি না। এই আপনি বাবাকে মারলেন কেন? আপনি এত পচা কেন? আপনাকে বলেছিলাম না আমার বাবাকে না মারতে, তবু বাবাকে মেরেছেন। জানেন না আমার বাবা সেটা কেউ নেই? বাবাই তুমি কেঁদো না। তোহা রিজুর দিকে চেয়ে আছে। অজস্র স্মৃতি ভেসে উঠছে তোহার চোখে। মুখের দিকে তাকাতেই বুকটা ছ্যাদ করে উঠল। ঠোঁট কাতার ডাকটা এখনো স্পষ্ট দেখা যাচ্ছে। কি হলো, আপনি অমন করে চেয়ে আসেন কেন আমার দিকে? আপনি এখান থেকে চলে যান, আপনাকে দেখতে মন চায় না আমার। আপনি একটা খারাপ মেয়ে যে কিনা বাবাকে কষ্ট দিয়েছে। হাঁটু গেয়ে বসে রিজুকে নিয়ে গালের মুখে চুমু দিয়ে কোলে তুলে নিল তুর্য। তারপর বলল, বাবারে, ওটা তোর মম। মমকে পচা বলে না। তুমি না বলছিলে সবার মম আছে, আমার মম কোথায়? এটাই তোমার মম। বাবাই মিথ্যে বলছো, উনি আমার মম হতে পারে না। না বাবা, উনি তোমার মম। বাবা তোমাকে কেন মারলো? তোমার গালে কিসের দাগ এগুলো বাবা? বাবারে কিছু না। রিজু তুর্যের দু গালে চুমু দিয়ে বলল, বাবা তুমি মিথ্যে বলছো। ওই পচা মহিলা আমার মম হলেও আমি রাখবো না যে আমার বাবাকে বকা দেয়, মারে। তোহা রিজুকে কোলে নিতে গেলে রিজু চিৎকার দিয়ে বলে ওঠে, শোবে না আমায়। তুমি জানো বাবাই প্রতি রাতে তোমার শরীর বকে নিয়ে কাঁদে, তারপরও তুমি বাবাইকে মেরেছো। তুমি আমার বাবাইকে একটু ভালোবাসনি। আমি যখন বাবাইকে মামের কথা বলতাম, বাবাই আমাকে বকে নিয়ে কাঁদতো। আমার মাম তুমি না, আমার মাম যদি হয় তাহলে উনি। স্নেহাকে দেখিয়ে দিয়ে তোহা অপলক দৃষ্টিতে তুর্য আর রিজুর দিকে তাকিয়ে আছে। এমন সময় রিজু স্নেহাকে ডেকে বলো, মাম বাবাইকে পচা মহিলাটা মেরেছে, তুমি বকা দাও তো।
স্নেহা কি বলবে বুঝতে পারছে না। রিজুর মুখে মম ডাকটা স্নেহার হৃদয়ে গিয়ে লাগে, মনটা আনন্দে ভরে ওঠে। তোহা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তার রুমে চলে গেল। তুর্য, সত্যিই কি তুমি পতিতালয়ে গিয়েছিলে? তুর্য অসহায় দৃষ্টিতে স্নেহার দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিল। তোমার অসহায় দৃষ্টি বলে দিচ্ছে তুমি সেখানে গিয়েছিলে। তবে একটা সত্যি কথা কি জানেন, আমি সেখানে কেন গিয়েছিলাম সেটা হয়তো কোনোদিনও বলতে পারবো না। তবে আমি তোয়াকে ছাড়া কাউকে এখন পর্যন্ত স্পর্শ করিনি। আমার বিশ্বাস তুমি এমন না। অনেক সময় আমাদের দেখা আড়ালেও অনেক সত্য লুকিয়ে থাকে। স্নেহা খুব ভালো করেই চিনে তুর্যকে, কারণ স্নেহা যে তুর্যের প্রতি দুর্বল তা তুর্য ভালো করে জানে। স্নেহা নিজেই তুর্যকে সুযোগ দিয়েছিল, লাভ হয়নি, কারণ তুর্য এখনও যে তোহাকেই ভালোবাসে। স্নেহা মনে মনে স্থির করে নিল তার ভালোবাসা দিয়ে তুর্যকে জয় করে নিবে। বিকালবেলা সাগর পাড়ে তুর্য, রিজু, স্নেহা আরও অফিসের কয়েকজন মিলে চোখে কাপড় বেঁধে কানামাছি খেলছে। তুর্যের চোখ বাঁধা, রিজু পিছনে ঢু মারছে। হঠাৎ একজনকে ধরে ফেলে তুর্য, সে আর নড়চড় করছে না। রিজু হাততালি দিচ্ছে। তুর্য চোখে বাঁধা কাপড়টা খুলতেই চমকে উঠল, সে স্নেহাকে জড়িয়ে ধরেছে। তুর্য স্নেহাকে ছাড়িয়ে পিছন দিকে তাকাতেই দেখে তোহা দাঁড়িয়ে আছে, মায়াবী চোখ জোড়া যেন অগ্নিমূর্তি হয়ে আছে। মুহূর্তের মাঝেই সবাইকে অবাক করে বলল, আমিও খেলবো তোমাদের সাথে। অফিসের স্টাফদের মাঝে মিস্টার রাফসান বলল, ম্যাম আপনি খুললে খুব ভালো হবে। তুর্য তার চোখের বাঁধনটা খুলে স্নেহাকে পরিয়ে দিল। পর্যায়ক্রমে খেলতে খেলতে তোহার চোখ বাঁধা হলো। আজ রিজুকে অনেক খুশি মনে হচ্ছে। এদিকে মিস্টার রাফসান তুর্যকে ধাক্কা দিতেই তোহার উপরে গিয়ে পড়ল। মনের ভেতরটা যেন স্যাত করে উঠল তুর্যের। মনে হচ্ছে মনের মাঝে জমানো কষ্টগুলো বরফের মতো গলছে। তোহার কাছে মনে হচ্ছে বহুদিন পরে তার বুকের মাঝে প্রশান্তির হাওয়া বয়ে যাচ্ছে। হঠাৎ সবাই হাততালি দিয়ে পড়ল, চোর ধরা পড়েছে। তোহা তার চোখের উপর থেকে কাপড়টা খুলে অবাক হয়ে যায়। তার বুকে তুর্যকে দেখবে সে ভাবতে পারেনি। খুব করে মনে চাচ্ছে চরিত্রহীনটাকে একটা থাপ্পড় দিতে, কিন্তু কেন জানি হাত তুলতে গিয়েও হাতটা ফিরে আসছে। বুকের ভেতরটা কেমন কেমন করছে। অবলক দৃষ্টিতে তাকিয়ে আছে তোহা। এমন সময় রিজু এসে পড়ল। বাবাই, এই পচা মহিলার সাথে কি করো? বাবাই, ও তো আমার না পেট ব্যথা করছে। কথা বলতে বলতে রিজু মাটিতে পড়ে গেল। এমন সময় স্নেহা দৌড়ে এসে রিজুকে বুকের সাথে জড়িয়ে নিল। তুর্য তোহাকে সরিয়ে রিজুকে কোলে তুলে নিয়ে হোটেল রুমে চলে গেল। রিজুর মাথাটা স্নেহা বুকের সাথে জড়িয়ে রেখেছে। হঠাৎ দরজার দিকে চোখ যেতেই তুর্য দেখে তোহা দরজায় দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে তার সাহস পাচ্ছে না। তোহার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। নিজের অজান্তেই তোহাকে ভেতর আসতে বলল তুর্য। স্নেহা, আপনি একটু সরবেন? স্নেহা তোহাকে দেখে বিছানা ছেড়ে দাঁড়িয়ে গেল। তোহা বিছানায় বসে রিজুর মাথাটা বুকের সাথে জড়িয়ে অঝোর নয়নে কাঁদতে লাগলো। একটা সন্তানের সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল হলো মায়ের কোল। তোহা রিজুর কপালে গালে বারবার ভালোবাসার স্পর্শ এঁকে দিচ্ছে। এদিকে তুর্য বিছানার এক কোণে বসে মা ছেলের ভালোবাসা দেখছে। এমনটাই তো চেয়েছিল সে, কিন্তু ভাগ্যে কি নির্মম পরিহাস। এতটা ভালোবাসার পরও প্রিয় মানুষটার নিকট আজ সে চরিত্রহীন। কিছুক্ষণ পর রিজুর জ্ঞান ফিরতে রিজু তোহাকে দেখতে পেয়েই বলল, আপনি আমায় জড়িয়ে রেখেছেন কেন? আমার মাম কোথায়? বাবাই, তুমি পচা মহিলাকে কিছু বলো না কেন? বাবা, আমি তোমার মম, কান্না করো না। তোমার মমের যে কান্না পায়। জি, আমার মাম হতে পারে না। তুমি আমার মাম হলে বাবাকে কেন মেরেছ? সরি মামুনি, তোমার বাবাইকে আর মারবো না। ঠিক আছে, বাবার কাছে সরি বলো। আচ্ছা সরি, এইবার তো হয়েছে। না, হয়নি তো। তুমি মাম হলে বাবার কাছে থাকো না কেন? ওই চরিত্রহীনের সাথে থাকবো আমি? কখনোই না বাবা, তুমি আর আমি থাকবো। তোমাকে এতগুলো খেলনা কিনে দিব। তুমি বাবাইকে চরিত্রহীন না বললা কেন? এর আগে বলেছ। আমি বলেছিলাম বলে তুমি থাপ্পড় মেরে আমার থত কেটে দিয়েছিলে। আমার মাম তুমি না, আমার মাম সে স্নেহা। বাবাই মামকে ডাক দাও। এই পচা মহিলা আমাকে তোমার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ব্যবস্থা করছে। রিজু তোহার হাত ছাড়িয়ে এক দৌড়ে স্নেহার কাছে চলে গেল। মাম, তুমি বলো তুমি আমায় মাম? ওই পচা মহিলা যা বলছে সব মিথ্যে বলছে। তুমি চলে যেতে বলো ওই মহিলাকে। স্নেহা কি বলবে ভেবে পাচ্ছে না, চুপ করে আছে। মামনি, চুপ করে আসো কেন? পচা মহিলাকে বলো তুমি আমার মাম।
বলো না মাম, বলো। স্নেহা রিজুর কথা শুনে তোহার কাছে গিয়ে বলে, আপনি রিজুকে আর বলবেন না, আপনি তার মম। রিজুর মম হচ্ছে আমি। কিন্তু কথাটা শোনার সাথে সাথেই তোহার মাথায় রক্ত উঠে পড়ে। কি বললি? রিজু তোর ছেলে? কথাটা বলে স্নেহার গালে সজোরে চর বসিয়ে দেয় তোহা। স্নেহা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আবার যখন স্নেহার গায়ে চর বসিয়ে দেয় তখনই তোহার হাতটা ধরে ফেলে তুর্য। এই ছোট লোকের বাচ্চা, তোর কিভাবে সাহস আমার হাত ধরার? স্নেহা কি তোর বউ হয় যে ওকে মারলে তোর এত জ্বলে? একটা নষ্টা মেয়ের জন্য তোর এত দরদ কেন? ও দেহের চাহিদা মেটাতে পারিস তো তাই। কথাটা শেষ করার আগে তোহার গালে ঠাস ঠাস করে 2টা চর বসিয়ে দিল তুর্য। তোহা গালে হাত দিয়ে বলল, তুমি আমাকে মারতে পারলে? মারলাম। তুমি আমার স্ত্রী হয়ে আমার গায়ে হাত তুলতে পারলে আমি কেন পারবো না? ও সরি, আপনি তো আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছেন। আপনার চোখে সেদিন ছিল রঙিন স্বপ্ন। সেই দিন আমার চোখের জলগুলো আপনার সুখের কাছে অর্থহীন ছিল। আর আপনি যে বললেন না স্নেহা নষ্ট, সত্যি স্নেহা নষ্ট, যে কিনা আপনার সন্তানকে মায়ের স্নেহ দিয়েছে। আর আপনি যাকে নষ্ট বলছেন সেই ফুলের মতো পবিত্র। আর আপনি নিজের বাচ্চাকে হত্যার মতো জঘন্য কাজ করে অন্যের কাছে নিজেকে বিলিয়ে দেওয়ার জন্য বিয়ের প্রীতে বসেন। চুপ, একদম চুপ। ভুলে যেও না আমি তোমার অফিসের বস। আমার টাকায় তোমার অন্ন জোটে। ইচ্ছা করলেই তোমার মতো চরিত্রহীনকে লাথি মেরে বের করে দিতে পারি। যে ছেলে যুবতী একটা মেয়েকে নিয়ে একই বাসায় থাকে, যে স্বামী তার স্ত্রীকে অন্তঃসত্ত্বা রেখে নিজের শরীরের চাহিদা মেটাবার জন্য পতিতালয়ে যায়। চুপ, একদম চুপ। আর একটা কথা বলবে না। হ্যাঁ, আমি চরিত্রহীন। আমার অপরাধ ছিল পতিতালয়ে গিয়েছিলাম। আর স্নেহার আমার হবু বউ, ওকেই আমি বিয়ে করব। তোহা তুর্যের মুখের কথা শুনে স্তব্ধ হয়ে গেল। খুব কষ্ট হচ্ছে তুর্যের মুখে স্নেহা নামটা শুনে। চোখের পানি মুছে বলতে লাগলো তুর্যকে, তুর্য, আমি আমার ছেলেকে কোনো চরিত্রহীনের কাছে রাখবো না। আমি আমার ছেলেকে আমার সাথে নিয়ে যাব। তোহা তার চেক বই বের করে তুর্যের দিকে ছুঁড়ে দিয়ে বলল, কত টাকা চাই? এমন বসিয়ে দিয়ে আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দাও। মিস তোহা, আপনি হয়তো ভুলে যাচ্ছেন, রিজু আপনার ছেলে নয়, রিজু আমার ছেলে। আমি তার বাবা, আমি তার মা। আমি তোকে দেখে নিব কেমন করে পারিস রিজুকে তোর কাছে রাখতে। তোহা চলে গেলে স্নেহাকে তুর্য বলল, স্নেহা, তুমি কিছু মনে করো না। আমি তোয়াকে রাগানোর জন্যই বলেছি তুমি আমার হবু বউ। স্নেহা লজ্জা মাখা মুখে মাটির দিকে তাকিয়ে মুচকে এসে বলল, না, আমি কিছু মনে করিনি। তবে আপনার কাছে একটা অনুরোধ রাখবেন? হ্যাঁ বলো, কি অনুরোধ? আমি তো কোনো দিন মা হতে পারবো না, আমার এতে কোনো আফসোসও নেই। তবে তোমার কাছে আমি রিজুকে ভিক্ষা চাই। আমি তোমার কাছে স্বামীর অধিকার চাই না, শুধু রিজুর মা হওয়ার অধিকারটুকু চাই। দিবে তো? স্নেহার কথা শুনে তুর্য স্তব্ধ হয়ে গেল। জানো স্নেহা, আমার হৃদয়টা যে তোমার স্মৃতির পূর্ণ। আমার হৃদয়ে আসতে চাইলে অন্য কাউকে বসাতে পারবো না। হঠাৎ রিজু দাঁড়িয়ে থাকতে থাকতে আবার সেন্সলেস হয়ে যায়। মাথার পিছন থেকে অনবরত ব্লাড বের হচ্ছে। বুকের ভেতরটা হু হু করে কেঁদে উঠল তুর্যের। রিজুর প্রাথমিক চিকিৎসার পর কলকাতার ডাক্তার জিসিয়া জুইকে ফোন করলো তুর্য। ম্যাডাম রিজুকে নিয়ে কলকাতায় যেতে বলো। তাই ম্যানেজারকে বলে রিজুকে নিয়ে কলকাতায় চলে গেল তুর্য। তুর্যের সাথে স্নেহাও চলে এসেছে। ডাক্তাররাও পরীক্ষা করে বলো, মিস্টার তুর্য, এই মাসের মাঝে রিজুর অপারেশন করতে হবে। আর রিজুকে বাসায় নিতে পারবেন না, কারণ কখন কি ঘটে যায় বলা যায় না। আর অপারেশন করতেই প্রায় 10 লাখ টাকা লাগবে, কারণ রিজুর একটি কিডনি ড্যামেজ আর একটা ড্যামেজের পথে। ডাক্তারের রুম থেকে তুর্য বের হলো রাজ্যের চিন্তা নেই। রিজুর মাথার কাছে স্নেহা বসে আছে। চেনার চোখ থেকে টুপ টুপ করে জল পড়ছে। পৃথিবীটা সত্যি আজব। যে জন্ম দিয়েছে সে একটিবার খবরও নিল না, অথচ যার সাথে কোনো রক্তের বন্ধন নেই সেই মেয়েটাই মায়ের স্নেহ দিচ্ছে। কি বললো ডাক্তার? স্নেহার কথাই বাস্তবে ফেলল তুর্য। বুকের কষ্টটা চাপা রেখেই তুর্য বলল, সামনের পেটে ব্যথা, ভালো হয়ে যাবে। 3 দিন পর অফিসে যেতেই শক খায় তুর্য। বুকের ভেতরটা কেমন যেন করে ওঠে তার। অফিসার ভাই বলল, আজ নাকি দুবাই থেকে কথা ম্যাডামের বর আসবে। ডেস্কে বসে কাজ করছিল তুর্য। এমন সময় পিয়ন এসে বলে গেল, ম্যাডাম আপনাকে ডাকছে। তুর্যের হাতের কাজটা শেষ করে ম্যাডামের রুমে গিয়ে বসতেই বলল, মিস্টার তুর্য, স্নেহাকে নিয়ে একই বাসায় থাকলে আপনাকে অফিস থেকে বহিষ্কার করা হবে। এখন আপনি ভাবেন কি করবেন? ম্যাডাম, আপনি যা ভাবছেন সেটা ভুল ভাবছেন।
আর আমি স্নেহাকে নিয়ে এক বাসায় থাকলে আপনার কি? আপনার তো হাজবেন্ড আছে। সেটা আপনার বলতে হবে না আমার হাজবেন্ড আছে কি নেই। আমার এখানে চাকরি করলে স্নেহাকে নিয়ে একই ফ্ল্যাটে থাকতে পারবেন না। আমার সহ্য হয় না। এসব কেন কথা বলেন ওই বাজে মেয়ের সাথে? প্লিজ স্টপ। স্নেহার নামে আর একটা বাজে কথা বলবেন না। জানতাম এটাই বলবেন যে স্ত্রী রেখে পতিতালয়ে রাত কাটাই তার কাছে আমার নীতি কথা। প্লিজ স্টপ। স্নেহা বাজে না, বাজে তো আপনি। আচ্ছা আসুন এবার। আর আপনাকে 3 দিন সময় দিলাম ওই মেয়ের থেকে দূরে থাকবেন। আর যদি না থাকেন তাহলে রিজাইন লেটার জমা দিয়ে যাবেন। ম্যাডামের রুম থেকে বিষণ্ণ মনে বের হলো তুর্য। স্নেহা তুর্যের মুখ দেখে বুঝে ফেলেছে তাকে নিয়েই কিছু হয়েছে। ডেস্কে এসে কয়েকবার জিজ্ঞেস করলেও কিছু বললো না সে। স্নেহা চলে গেল। তুর্য ভাবতে লাগলো স্নেহার মায়ের শেষ কথাগুলো। স্নেহার মাকে কথা দিয়েছি স্নেহাকে দেখে রাখবো। এমনভাবে মেয়েটাকে একা ছেড়ে যাওয়া ঠিক হবে না। কিছুই ভাবতে পারছি না। এদিকে লাঞ্চ টাইমে অফিসের ক্যান্টিনে তুর্য আর স্নেহা একই টেবিলে বসে আছে। হঠাৎ তোহা ম্যাডাম তাদের সাথে এসে বলল, আমি কিছুই বুঝতে পারছি না কি চাও আমার কাছে, আর কত কষ্ট দেবে আমায়? তোহা খাচ্ছে না, তুর্যের দিকে চেয়ে আছে। তুর্য জানে টেবিলে বসে থাকলে আর চোখের পানি ধরে রাখতে পারবে না, কারণ পুনর সব স্মৃতিই অশ্রু হয়ে ঝরে পড়বে। এমন কোনো দিন ছিল না যেদিন তুর্য তোহাকে খাইয়ে দেয়নি। তাই খাওয়ার শেষ করতে পারলো না। হাত ধুয়ে টেবিল থেকে উঠতেই কে যেন হাতটা ধরে ফেলে তুর্যের। তুর্য তাকিয়ে দেখে স্নেহা হাতটা ধরে আছে। খাওয়া শেষ না করে উঠতে হয় না। আপনি তো কিছুই খেলেন না। আবারও খাবার টেবিলে বসে পড়ল তুর্য। তোহা অগ্নি দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে, মনে হচ্ছে খেয়ে ফেলবে। অফিসের সবার সামনে কিছু বলতেও পারছে না। খাবার রেখে যখনই তোহা উঠতে যাবে তখনই নিজের অজান্তে স্নেহার মতো তোহার হাতটা ধরে ফেলে তুর্য। ম্যাডাম আপনি তো কিছুই খেলেন না। তোহা হাতটা ছাড়িয়ে জোরে একটা ঝটকা দিয়ে ছাড়িয়ে বলতে লাগলো, আপনার কিভাবে সাহস আমাকে টাচ করার? আপনাকে ভালো মনে করতাম, বাট আপনি যে এতটা নিস তা আজ জানতে পারলাম। অফিসের সবাই হাঁ করে তুর্যের দিকে তাকিয়ে আছে। তোহা ম্যাডাম এক নাগারে বলে যাচ্ছে, সবাই সিসি করছে। এতটা অপমানিত হবে তা তুর্য কখনো ভাবতে পারেনি। চোখ থেকে পানি পড়ছে। তোহা চলে যাওয়ার আগে বলল, কেমন দিলাম? আমার সামনে তোর হাত স্নেহা কেন ধরবে? তাই প্রতিশোধ নিলাম। তুর্য কিছু বুঝতে পারছে না। তোহা ম্যাডাম আর কি চাই? তুর্য এক দৃষ্টিতে তোহার চলে যাওয়ার দিকে চেয়ে রয়েছে। খাচ্ছে না কেন? আমি খাইয়ে দিব। প্লিজ আমাকে একা থাকতে দাও। বিকেলবেলা অফিস শেষ করে হসপিটালে চলে গেল তুর্য। হসপিটালে গিয়ে দেখে তার কলিজার টুকরাটা ঘুমিয়ে আছে। মনে হচ্ছে পূর্ণিমার চাঁদটা কালো মেঘের আড়ালে পড়ে যাচ্ছে। রিজুর কপালে চুমু দিতে জেগে গেল। বাবাই বাবাই করে জড়িয়ে নিল তুর্যকে। বাবাই মামা আসেনি? জানো বাবাই আমার না খুব কষ্ট হয়। বাবা প্রতিদিন ঘুমালে কে যেন আমাকে একটা সুন্দর বাগানে যেতে বলে। জানো বাবাই বাগানটা অনেক সুন্দর। বাগানে ছোটো বাচ্চারা খেলা করে। আমার না তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে করে না। আচ্ছা বাবাই, মানুষ মরে গেলে কোথায় চলে যায়? তারা আর কি সেখান থেকে ফিরে আসতে পারে না? রিজুর কথা শুনে চিৎকার দিয়ে কান্না করতে ইচ্ছে করছে তুর্যের। রিজুকে বুকের সাথে জড়িয়ে ধরে বলল, বাবারে এমন কথা আর কখনো মুখে আনবি না। তুই যে আমার বেঁচে থাকার শেষ সম্বল। বাবাই তুমি কাঁদছো কেন? তুমি খেতে না বাবাই। তুমি জানো না তুমি কাঁদলে আমার খুব কষ্ট হয়। তুমি আর কান্না করো না। কথা বলতে বলতে রিজু তুর্যের বুকে ঘুমিয়ে গেল। রিজু ঘুমিয়ে গেলে রিজু কপালে আবারও ভালোবাসার স্পর্শ এঁকে দিল তুর্য। রাতে বাসায় ফিরে তুর্য দেখে বাসে কেউ নেই। রাত 9টা বাজে। বাসাতে পিনপিনে নীরবতা বিরাজ করছে। পাশের রুম থেকে ফিসফিস আওয়াজ আসছে। ভয় লাগছে স্নেহা তার রুমে নেই। পাশের রুমে গিয়ে থমকে গেল তুর্য। স্নেহা নামাজ শেষ করে মোনাজাত ধরে কি যেন বলছে। হে আল্লাহ, বিশ্বজাহানের অধিপতি, ছোটবেলায় বাবাকে কেড়ে নিলে। বুঝতাম না বাবাকে সেদিন গরম পানিতে গোসল করিয়ে সুন্দর করে সাজিয়ে কোথাও নেওয়া হচ্ছে। সবাইকে বলেছি আমার বাবাকে কোথায় নিয়ে যাচ্ছেন। ছোট মানুষ বলে কেউ কথা বলেনি। মামাকে বলেছি, মামা বাবাইকে কোথায় নিয়ে যাও। আমার বাবা আমার সাথে কথা বলে না কেন? বাবাই আমাকে রাজকুমারী ডাকে না কেন? সেদিন মামা শুধু কেঁদেছে। মায়ের কাছে আসতেই মাও জড়িয়ে ধরে কেঁদে দিয়েছে আমায়। বুঝিনি সেদিন
সবাই কেন কাঁদছে? সবার সাথে সাথে আমিও কেঁদেছি। যখন একটু বড় হয়ে বুঝতে শিখেছি, সেই দিন বুঝেছি আমার বাবাকে তুমি তোমার কাছে নিয়েছো। প্রতি রাতে মাকে বাবার কথা বললে মা আমাকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতো। তবুও তোমার কাছে কোনো অভিযোগ করিনি। যেই দিন প্রথম জানতে পারলাম আমি কখনো মাও হতে পারবো না, সেই দিন খুব কষ্ট পেয়েছিলাম, খুব কেঁদেছি। বিয়ের দিন পাত্রপক্ষ মা হতে পারবো না জেনে পোড়ামুখী বলে বিয়ে ভেঙে দেয়। আল্লাহ, মা না হওয়ার জন্য কি আমি দায়ী? কেন সবাই আমাকে কষ্ট দেয়? সুখে দুঃখে যে মা আগলে রেখেছিল, সে মাটা কেউ কেড়ে নিলে আমাকে তোমার কাছে নিয়ে নাও, তাহলে কেউ আর বলবে না পোড়ামুখী। আল্লাহ, আমি তুর্যকে ভালোবাসি, রিজুকে নিজের ছেলে হিসেবে পেতে চাই। হে আল্লাহ, তুর্য এবং রিজুকে তোমার কাছে ভিক্ষা চাই। আল্লাহ, এতিমদের দোয়া তো তুমি কবুল করো। আমি একটা এতিম মেয়ে, তোমার কাছে রিজুকে ভিক্ষা চাই। স্নেহা মোনাজাত শেষ করে রুম থেকে বের হওয়ার আগেই তুর্য তার রুমে চলে গেল। রাতের খাবার নিয়ে স্নেহা তুর্যের রুমে আসতেই মেঘলা আকাশ, বাইরে বিদ্যুৎ চমকাচ্ছিল। হঠাৎ বাইরে জোরে বিদ্যুৎ চমকানোর সাথে সাথে কারেন্ট চলে গেল। স্নেহা ভয় পেয়ে তুর্যকে জড়িয়ে ধরল। মনে হচ্ছে ছোট্ট বাচ্চা ভয় পেয়েছে। তুর্য কি করবে ভাবতে পারছে না। স্নেহাকে জড়িয়ে নিতেও পারছে না, আবার ছাড়িয়ে দিতেও পারছে না। কেন জানি তার মায়া কাজ করছে ভীষণ। বারবার স্নেহার কান্না মাখা মুখটা ভেসে উঠছে। স্নেহার মোনাজাতের প্রতিটা কথা কানে এসে বিচ্ছে তুর্যে। কিন্তু না, তুর্য যে তোহাকে কথা দিয়েছিল তার যতদিন নিঃশ্বাস থাকবে ততদিনই সে তোহাকে ভালোবাসবে। কারণ তোহার তো কোনো দোষ নেই, সব দোষ তুর্যের। পৃথিবীর কোনো মেয়েই চাইবে না তার স্বামী পতিতালয়ে যাক। আর কথা তো ছিল অন্তঃসত্ত্বা, তাকে অমন রেখেই রাতের পর রাত পতিতালয়ে কাটিয়েছে সে। কিন্তু কেন কাটিয়েছে সেটা সে কাকে বলবে? সে যে এক করুণ সত্য। তুর্য যে সে সব বলতে পারবে না। হঠাৎ আবারও বজ্র পড়ার শব্দে কল্পনা থেকে বাস্তবে ফিরল তুর্য। স্নেহা আরও শক্ত করে জড়িয়ে ধরে আছে তুর্যকে। তুর্যের বিবেক জানান দিচ্ছে, স্নেহা ভুল ভবিষ্যৎ যা করছে তা ঠিক নয়। একটা রুমে ছেলে আর মেয়ে থাকা কতটা যে ঘৃণাদায়ক বিশ্ব। যদিও বাড়িওয়ালা জানে আমরা স্বামীর স্ত্রী, কিন্তু সত্যিটা তো আমরা জানি। তাই স্নেহাকে দূরে সরিয়ে দিলাম, চার্জার লাইটটা জ্বালিয়ে দিলাম, স্নেহার থেকে কয় হাত দূরে দাঁড়ালাম। তুর্য স্নেহার দিকে চেয়ে দেখে লজ্জা না পেয়ে ভয়ে মুখটা লাল টকটকে হয়ে গেছে। তুর্য মনে মনে স্থির করলো স্নেহাকে সব বলা উচিত। এভাবে থাকলে যে কোনো সময় ভুলবশত কিছু না কিছু হয়ে যেতে পারে। আপনি খাবেন না? তুর্য মাথা নাড়িয়ে জবাব দিল, হ্যাঁ খাবো। স্নেহা খাবার নিয়ে টেবিলে সাজিয়ে রাখলো। তুর্য হাত ধুয়ে খেতে বসতেই করে চিৎকার দিয়ে উঠল। কারণ আজ বিকেলে রিজুর ফল কেটে দেওয়ার সময় তার হাত কেটে গিয়েছিল। সেখানেই তরকারি ঝোল পড়ায় অনেকটা কষ্ট হচ্ছে তার। তুর্যের চিৎকার শুনে স্নেহা ভয় পেয়ে যায়। কাঁপা কাঁপা গলায় বলে, কি হয়েছে? না কিছু না, কাটা হাতে তরকারির ঝাল লেগে তাই জ্বলছে। আমি তোমায় খাইয়ে দেই? স্নেহা এটা ঠিক না। আমি তো তোমার কাছে অন্য কিছু চাইনি, শুধু তোমার খাইয়ে দিতে চেয়েছি। জানো তুর্য, তোমাকে কিভাবে বোঝাবো? তোমার একটু কষ্টে আমার বুকটা যে ফেটে যায়। আমি তোমার কাছে কোনো অধিকার চাই না, তুমি চিন্তা করো না। তোহা আপু তোমারই হবে। কাঁদতে কাঁদতে কথাগুলো বলো স্নেহা। চেনার মুখের দিকে তাকালে কেন জানি অজানা মায়া কাজ করে তুর্যে। নাও হা করো, বিকেলেও তো খাওনি, নিজের চেহারার কি এমন হাল করেছো? স্নেহা খাইয়ে দিচ্ছে তুর্যকে, আর তুর্য স্নেহার দিকে পলকহীনভাবে তাকিয়ে আছে। খাওয়া শেষ করে রুমে এসে ঘুমিয়ে গেল সে। রাতে অদ্ভুত এক স্বপ্নে ঘুম ভেঙে যায় তুর্যের। ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত প্রায় 4টা ছুঁই ছুঁই। টেবিলে রাখা পানি ঢকঢক করে খেয়ে নিল তুর্য। পরের দিন অফিসে যেতে খানিকটা লেট হয়ে যায় তুর্যের। অফিসের ডেস্কে বসে কাজ করছে তুর্য। এমন সময় পিয়ন এসে বলে গেল, ম্যাডাম আপনাকে ডাকছে। তুর্য হাতে থাকা ফাইলের কাজটা শেষ করে ম্যাডামের রুমে যাওয়ার সাথে সাথে শখ খেলো। ম্যাডাম আর ছেলেটি হাত ধরে বসে আছে। মিস্টার তুর্য, ই আমার হাজবেন্ড আকাশ, আজ থেকে অফিসের নতুন বস। তুমি ওকে সাহায্য করবে।
ম্যাডামের মুখে আকাশ নামটা শুনে বুকের ভেতরটা কেঁপে উঠল তুর্যের। মনে হচ্ছে কলিজাটা কেউ যেন টেনে ছিঁড়ে ফেলছে তার। কি হলো, কিছু বলছেন না যে? জি ম্যাডাম, আমার সবটা দিয়ে স্যারকে হেল্প করব। আমি আসি তোহা, আমার একটা কাজ আছে। আচ্ছা যাও, আর হ্যাঁ সাবধানে যেও। হ্যাঁ অবশ্যই। আকাশ স্যার চলে গেলে তোহা ম্যাডাম তুর্যকে বলল, আপনাকে না বলেছিলাম স্নেহার সাথে একই ফ্ল্যাটে না থাকতে, তারপর আপনি থাকেন কেন? স্নেহা আপনার কি হয়? স্নেহা আমার হবু বউ আর আমার রিজুর মম। রিজুর মম স্নেহা না আমি? জন্ম দিলে মা হওয়া যায় না, আর আপনার তো স্বামী আছে, প্লিজ আমাদের মাঝখানে আসবেন না। আমি তোমার মতো দুশ্চরিত্রের কাছে যাব কি করে ভাবলে? আমি আমার ছেলেকে ফেরত চাই। ছেলেকে আমার জীবন গেলেও ফেরাতে পারবেন না। আর আপনি কেমন মা যে হসপিটালে ছেলেকে মেরে ফেলার প্ল্যান করেন? আরে আমি না হয় অপরাধ করেছিলাম, কিন্তু আমার অপরাধের শাস্তি আমার ছেলেকে কেন দিতে চেয়েছিলেন? আপনি তো মা না, মা নামে কলঙ্ক। যে সুদর্শন স্বামী পাওয়ার আশায় নিজের সন্তানকে মেরে ফেলার প্ল্যান করে, তার মুখে রিজু নাম স্বভাব পায় না, সে কখনো মা হতে পারে না। আমি তোমার মতো না, বিশ্বাস করো আমি কিছুই জানি না। যখন প্রসব ব্যথা ওঠে তখন আমাকে হসপিটাল নিয়ে যায়, তারপর যখন জ্ঞান ফেরে তখন বাবা বলে আমার মৃত বাচ্চা হয়েছে। আমি তো তোমাকে হারিয়ে আমার গর্ভের সন্তানকে নিয়ে বাঁচতে চেয়েছিলাম। প্লিজ ড্রামা বন্ধ করেন। কিভাবে পারেন গুছিয়ে মিথ্যা কথা বলতে? তুর্য, আমি আমার রিজুকে ফেরত চাই। রিজু আপনাকে ঘৃণা করে। রিজুর মম স্নেহা। ঠাস করে গালে চর বসিয়ে দিয়ে তোহা বলল, আমার সামনে নষ্টা মেয়ের নাম আর বলবে না। রিজু আমার ছেলে, যত কিছুর বিনিময়ে হোক আমার ছেলেকে আমি আমার কাছেই রাখবো। আর তুই যদি আর এই নষ্টা মেয়ের সাথে মিশেছিস তাহলে তোকেও বরখাস্ত করব। তুর্য তোহার মুখের দিকে করুণ দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে বের হয়ে আসলো রুম থেকে। বিকেলবেলা অফিস শেষে স্নেহাকে নিয়ে হসপিটালে রিজুকে দেখতে যাচ্ছে। স্নেহা রিক্সা থেকে নেমে অনেকগুলো গোলাপ ফুল কিনে তুর্যর হাতে দিতেই পিছনে তাকিয়ে দেখে তোহা ম্যাডাম। ম্যাডাম কিছুক্ষণ তাকিয়ে থেকে চলে গেলেন। পরের দিন তুর্য আর স্নেহা একসাথে অফিসে যায়। দুপুরবেলা লাঞ্চের সময় তুর্যের হাত কাটা থাকায় তুর্য যখন খাবার হাতে নেয় তখনই কাটার জায়গায় ব্যথা লাগে। আহ করে উঠতেই স্নেহা তার আঙ্গুলটা তার মুখে পুড়ে নেয়। তুর্য অল্প কিছু খেয়ে টেবিল থেকে উঠে পড়ে। এসব আবার তোহা ম্যাডাম দেখে। লাঞ্চে পরে পিয়নকে দিয়ে তোহা তুর্যকে তার রুমে ডেকে পাঠায়। তুর্য ম্যাডামের রুমে গিয়ে দেখে ম্যাডাম আজ নীল শাড়ি পরেছে, অপরূপ সুন্দরী লাগছে আজ। কি হলো, বসেন। জি ম্যাডাম। আপনাকে বলেছিলাম না স্নেহার সাথে না মিশতে? বলছি, তবে আপনি যা ভাবছেন তা নয়। তবে আপনার ধারণা ঠিক হলেও আপনার তাতে কি? আপনার তো বর আছে। আমি কিচ্ছু জানতে চাই না। আপনাদের দুজনকে অফিস থেকে বহিষ্কার করা হয়েছে, আপনারা আসতে পারেন। ম্যাডাম, দোষ যা ছিল সব আমার, আর আমার দোষের জন্য স্নেহাকে কেন বরখাস্ত করবেন সেটা আপনার বিষয়। তোহার হাতটা ধরে তুর্য বলল, প্লিজ স্নেহাকে চাকরির থেকে বহিষ্কার করবেন না। তোমার রাগ, অভিমান, ঘৃণা সব আমার সাথে। আমার জন্য স্নেহাকে কেন কষ্ট পাবে? এমন সময় তোহার হাজবেন্ড আকাশ রুমে হুট করে এসে পড়ে। এসে দেখে তোহার হাত ধরে আছে তুর্য। তোহার হাত ছাড়তে যাচ্ছে, তুর্য আকুতি মিনতি করে যাচ্ছে। হঠাৎ পিছন থেকে কে যেন লাথি মারে তুর্যকে। তোর মতো 2 টাকার কর্মচারীর কেমন করে সাহস হয় আমার স্ত্রীর হাত ধরার? তুর্য ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে তোহার দিকে। তোহা কিছু বলছে না। আকাশ যখন আবার থাপ্পড় দিতে আসে তখন তোহা আকাশের হাতটা ধরে ফেলে। মনে মনে তুর্য ভাবল, ঘৃণা করলেও তোহার হৃদয়ে আমি আছি। কি করছো আকাশ? এই চরিত্রহীনকে আমি শাস্তি দিচ্ছি বলেই গালে ঠাস ঠাস করে চর বসিয়ে দিল। এই ছোট লোকের বাচ্চা, তোর কিভাবে সাহস হয় আমার গায়ে হাত দেওয়ার? চরিত্রহীন লম্পট, তোর মতো চরিত্রহীনকে চাকরি দেওয়াটাই আমার ভুল হয়েছে। অফিসের সবাই তাদের দিকে অদ্ভুতভাবে চেয়ে আছে। চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে তুর্যে। তোহা, তুমি না পারলে আমায় বলো, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছি। না, তোমার লাগবে না, আমি বের করে দিচ্ছি। স্নেহা দাঁড়িয়ে কাঁদছে। তুর্য অফিস থেকে বের হওয়ার আগে সবার সামনে তোহা ম্যাডামকে বলল, জানেন ম্যাডাম, বুকের ভিতরে ভালোবাসার একটা পাহাড় গড়ে তুলেছিলাম আপনার জন্য। মনের মাঝে একটা ছবি এতদিন লালন করেছিলাম। প্রতি রাতে আপনার ছবি নিয়ে বুকে নিয়ে ঘুমাতাম।
আপনার আমানতকে নিজের জীবনে দিয়েও আগলে রেখেছিলাম, কিন্তু আজকের পর থেকে আপনাকে যতটা ভালোবাসতাম ততটাই ঘৃণা করব। একদিন আপনার সব ভুল ভাঙবে, সেদিন আর আমাকে পাবেন না। সবার সামনে আমি দাঁড়িয়ে চরিত্রহীন বলছি, এই তুর্যের জন্য আপনি একদিন কাঁদবেন, পায়ে পড়ে মাথা ঠুকরে ঠুকরে কাঁদবেন। আর একটা সত্যি, স্নেহা আমার হবুও নয়। মা মরা ইতিম মেয়েটা কোথায় যাবে? আমি আজ মিথ্যা কলঙ্ক নিয়ে বোঝা নিয়ে বেরিয়ে যাচ্ছি, তবে একদিন সত্যিটা প্রকাশ পাবে। এই ছেলেটাকে এক নজর দেখার জন্য তোমার কাঁদতে হবে। চোখের পানি মুছতে মুছতে রুম থেকে বেরিয়ে গেল তুর্য। বুকের ভেতরটা আজ কাছের টুকরো মতো ক্ষত বিক্ষত হয়ে গেছে তার। হঠাৎ পকেটে থাকা ফোনটা বেজে উঠল। ফোন ধরতেই ওপাশ থেকে মেয়েলি কণ্ঠে কে যেন বলল, মিস্টার রিজু, আপনার মেয়ে রাইসার কন্ডিশন আশঙ্কাজনক, আপনি তাড়াতাড়ি হসপিটালে আসেন। ফোনটা রেখে একটা সিএনজি ধরে হসপিটালে চলে গেল তুর্য। হসপিটালে গিয়ে দেখে কলিজার টুকরাটা ব্যথায় কাতরাচ্ছে। বাবাই, বাবাই, তুমি আসছো বাবাই? জানো বাবাই, আমার না খুব কষ্ট হচ্ছে। বাবাই, তুমি কাঁদছো কেন বাবাই? জানো বাবাই, আজ রাতে স্বপ্ন দেখি আমাকে একটা ভয়ঙ্কর লোক গলা চেপে ধরেছে। আমার না অনেক ভয় করেছে। বাবাই, আমি সে কোথাও যেও না। আমার কলিজার টুকরাকে রেখে কোথাও যাব না। আমার বাবার কিছুই হবে না। আমার বুকে আসো বাবা। রিজুকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরল তুর্য। অনর্গল একটার পর একটা কথা বলে যাচ্ছে রিজু। বাবাই, আমি কিছু দেখতে পাচ্ছি না। বাবাই, আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে শক্ত করে জড়িয়ে ধরো বাবাই। রিজুর কথা বলতে বলতে হঠাৎ নিঃশব্দ হয়ে গেছে। এই রিজু, বাবা আমার, কথা বলো। দেখো তোমার বাবাই তোমাকে শক্ত করে জড়িয়ে ধরেছে। কথা বলো না বাবা। বাবা তুই কথা বল, তুই ছাড়া যে আমার আপন কেউ নেই। ডাক্তার প্লিজ আসেন। আমার বাবা যে আমার সাথে কথা বলছে না, আমার কলেজের টুকরা যে চোখ খুলছে না। পাশে দাঁড়িয়ে নার্স কাঁদছে তুর্যের কান্না দেখে। ডাক্তার এসে পড়ল, ভয়ের কিছু নেই, সেন্সলেস হয়ে গেছে। তবে মিস্টার তুর্য, এই সপ্তাহের মাঝেই অপারেশন করতে হবে আপনার ছেলের। রিজুর প্রায় 2টো কিডনি ড্যামেজের পথে। ইমার্জেন্সি অপারেশন করে কিডনি ডোনেট করা না গেলে পেশেন্টকে বাঁচানো সম্ভব না। আর রিজুর জন্য কিডনি পাওয়া গেছে, এখন অপারেশন করার উপযুক্ত সময়। আপনি এক কাজ করেন, টাকাটা রেডি করে 3 দিনের মাঝেই জমা দিন। জি আচ্ছা, একসাথেই কি সব টাকা লাগবে? 10 লাখের ভিতর 8 লাখ অপারেশনের আগে পেমেন্ট করতে হবে, আর বাকি 2 লাখ অপারেশনের পর পেশেন্ট রিলিজ হওয়ার সময়। আচ্ছা, আপনারা সব কিছুর ব্যবস্থা করেন, আমি যেভাবেই হোক 3 দিনের মাঝেই টাকা পেমেন্ট করব। ডাক্তার চলে গেল। মায়াবী মুখটার দিকে চেয়ে আছে তুর্য। জানি না কি করব, এতগুলো টাকা কোথায় পাবো। আমার কাছে প্রায় লাখখানিক মতো টাকা আছে, এই টাকা দিয়ে কিচ্ছু হবে না। রিজুর দিকে তাকিয়ে কলেজা ফেটে যাচ্ছে। আমার শেষ সম্বলটাকে আল্লাহ কেড়ে নিতে চাইছে। আমার যে কেউ নেই রিজু ছাড়া, এতগুলো টাকা কীভাবে জোগাড় করব। রিজুর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে তুর্য, আর নীরবে চোখের জল ফেলছে। মনে মনে তুর্য ভাবছে, রিজুকে কি তার মায়ের হাতে তুলে দেব? থাকুক না তার মায়ের কাছে, তবুও তো বেঁচে থাকবে। কিছু ভাবতে পারছে না সে। পাশে তাকাতে দেখে স্নেহা দাঁড়িয়ে আছে। এই স্নেহা, তুমি কাঁদছো কেন? আর কখন আসছো? এই তো এইমাত্র আমি তোমার বাসা ছেড়ে চলে যাচ্ছি, তাই দেখা করতে এসে যা দেখলাম তা কখনো কল্পনাও করতে পারিনি। একটা মানুষ এতটা কষ্ট চাপা কিভাবে রাখে? নিজের ভালোবাসার মানুষ যাকে এতটা কষ্ট দিল, তবুও কিছু বলল না। আচ্ছা তুর্য, তুমি কোন মাটিতে তৈরি? নিজের এতটা কষ্টের সময়ও কাউকে কিচ্ছু বলছো না। রিজু যে এত বড় একটা রোগে ভুগছে, আমায় কখনো বলনি কেন? তুমি জানো না রিজুকে আমি যে আমার ছেলের মতো ভাবি। রিজু যে আমার শ্বাস প্রশ্বাস। স্নেহা, আমি কি করব? আমার যে শেষ অমলটাকে আল্লাহ কেড়ে নিতে চাইছে, আমি কাকে জড়িয়ে ধরে কাঁদবো? নিজের ভালোবাসার মানুষটা অপমান করে বের করে দিয়েছে অফিস থেকে, চরিত্রহীনের সার্টিফিকেট হাতে ধরিয়ে দিয়ে আমায়। এতটা ভালোবাসার পরেও এক বিন্দু বুঝলো না আমায়। জানো স্নেহা, তোমাকে একটা সত্যি কথা বলি, আমার এই জীবনে আর কাউকে ভালোবাসতে পারবো না। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, বড্ড বেশি ভালোবাসো। জানো স্নেহা, ভালোবাসাটা কারো সাথে ঘরে বাঁধা যায় না। তো প্লিজ চুপ করো। আমি তোমার কাছে ভালোবাসা চাইনি, চাই না স্বামীর অধিকার। আমি তোমার পায়ের নিচে একটু জায়গা চাই, যে জায়গাটা একটা নারীর জন্য
পরম সৌভাগ্যের, পরম গৌরবের। আমি শুধু রিজুর মা হয়েই থাকতে চাই। আমি রিজুকে চাই। তুর্য, তোমার কাছে রিজুর মা ডাকটা ভিক্ষা চাই। স্নেহা, এইভাবে বলো না, আমার ছেলেটাকে বাঁচাও। আর তুমি তো জানো রিজুর জন্মদাত্রী তোহা। আমি চাইছি রিজুকে তার মায়ের হাতে তুলে দেব, কারণ আমি চাই না আমার ছেলেটা অকালে হারিয়ে যাক। চোখের পানি মুছে মনে মনে স্থির করলো তুর্য রিজুর বিনিময়ে তোহার কাছে 10 লাখ টাকা চাইবে। যেই ভাবা সেই কাজ। রিজুর কপালে চুমু দিয়ে তুর্য বলল, বাবারে, তোর বাবাকে ক্ষমা করে দিস। তোকে বুকে আগলে রাখতে পারলাম না। আমি হতভাগা পিতা হয়েও তোকে বাঁচাতে পারলাম না। আমি তোকে কুরবানি দিয়ে দিলাম। রাত 8টায় তোহার বাড়ির গেটে দাঁড়িয়ে আছে তুর্য। কিছুক্ষণ পর তোহা এসে দরজা খুলতেই বলল, আমি না তোর মতো চরিত্রহীনের মুখ দেখতে চাইনি, তারপরও কেন এসেছিস? ম্যাডাম, আমি আপনার ছেলেকে ফিরিয়ে দিতে এসেছি, তবে একটা শর্ত আছে। কিসের শর্ত? আমার 10 লক্ষ টাকা লাগবে। হঠাৎ আকাশ বাড়িতে ঢুকেই তুর্যকে দেখে রাগান্বিত ভাব নিয়ে বলল, সুইটহার্ট, ফকিরের বাচ্চা কেন তোমার বাড়িতে? আমার ছেলেকে নিয়ে ব্যবসা করতে এসেছে। আমার ছেলেকে ফেরত দিয়ে টাকা নিতে এসেছে চরিত্রহীনটা। তোর মুখে এমন কথা শুনে কলিজাটা ফেটে যাচ্ছে তুর্যের। চোখের পানি মুছে তোহা ম্যাডামকে তুর্য বলল, ম্যাডাম, আপনি আপনার ছেলেকে নেবেন? আমার টাকার খুব প্রয়োজন। তুর্যের কথা শেষ না হতেই আকাশ বলল, সুইটহার্ট, তোমার ছেলে তো মারা গিয়েছে। হসপিটালে আমি নিজের চোখে দেখেছি তোমার মৃত ছেলে হয়েছে। এই চরিত্রহীনটা তোমার সাথে ব্যবসা করতে এসেছে। তুমি এই ছোট লোকটার কথা বিশ্বাস করলে? তোহা তুর্যের কাছে এসে বলল, ছি, শেষ পর্যন্ত এমন ঘৃণা অভিনয় করতে পারলি? কান্না কাজ যার সন্তানকে টাকার লোভে আমার ছেলে বানাতে তোর লজ্জা করলো না? জানি না কোন পতিতালয়ের ঘরের জন্ম, আর আমার ঘাড়ে তুলে দিতে যাচ্ছিস। এই জন্যই তো বলি, পতিতার ছেলে কেন আমায় মা ডাকবে? পতিতার ছেলে তো স্নেহার মতো নষ্ট মেয়েকেই মা ডাকবে। ঠাস ঠাস করে তোহা গালে চর বসিয়ে দিয়ে তুর্য বলতে লাগলো, এই তুই মেয়ে, তোর লজ্জা করে না নিজের ছেলেকে পতিতালয়ের ছেলে বানাতে? তুই আর কোনোদিনও রিজুকে ছেলের পরিচয় দিবি না, লজ্জা করে না? তুই মেয়ে জাতির কলঙ্ক। তোর মতো চরিত্রহীনের মুখে সব মানায় না। আর তোর কি করে সাহস হয় আমার গায়ে হাত তুলতে? চুপ, একদম চুপ। আজ তুই অর্থবৃদ্ধির জন্য যে ভুল করেছিস, এর ফল একদিন তোকে পেতেই হবে। কথাগুলো বলে অহংকারী মেয়ের বাড়ি থেকে বেরিয়ে গেল তুর্য। চোখ থেকে অশ্রুর বাণ বেরিয়ে আসছে। কি করবে সে? তার যে কোনো মূল্যে রিজুকে বাঁচাতেই হবে। চোখে মুখে অন্ধকার দেখছে সে। বাসায় এসে ফ্রেশ হয়ে না খেয়ে শুয়ে পড়ল তুর্যে। স্বপ্ন দেখে রিজু মারা গিয়েছে। ঘুম ভাঙতে মনে হলো যার জন্য পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে যায়, তার জন্য আল্লাহর দরজাটা খোলা থাকে। বান্দা আল্লাহকে ভুলে গেলেও আল্লাহ কখনো বান্দাকে ভুলে না। তাই অজু করে ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 3টা বাজে। 2 রাকাত নামাজ শেষ করে আল্লাহর কাছে দুখানা হাত তুলে তুর্য বলতে লাগলো, হে আমার বিশ্বজাহান মালিক, হে আমার পরম দাতা। পৃথিবীতে সকল মানুষ যখন গভীর ঘুমে আসক্ত, তখন তোমার বান্দা তোমার দরবারে 2টি হাত তুলে ধরে বলছি, হে আল্লাহ, আমি কি এমন অপরাধ করেছি যার জন্য তুমি আমায় এত কষ্ট দিচ্ছ? যাকে এতটা ভালোবাসলাম তুমি তাকে দূরে সরিয়ে দিয়েছো। আজ সে অন্যের বুকে। হে আল্লাহ, আমি তোমার কাছে কিছুই চাই না। আমার বেঁচে থাকার শেষ অমলটাকে, আমার কলেজের টুকরা রিজুকে তুমি সুস্থতা দান করো। হে আল্লাহ, শেষ রাতে তুমি বান্দার ফরিয়াদ শুনছো। পৃথিবীতে কোনো সন্তান যদি কোনো অপরাধ করে তাকে মা বলে ডাক দিয়ে কান্না করে দেয়, সে মা কখনো রাগ করে থাকতে পারে না। হে আল্লাহ, তুমি তো দুনিয়ার মায়ের চেয়েও কম না। তোমার বান্দা লক্ষ গুণে বেশি ভালোবাসে তোমাকে। হে আল্লাহ, তুমি আমার ছেলেটাকে সুস্থতা দান করো। জন্মের পরেই সে মায়ের 1 ফোঁটা দুধ পর্যন্ত পান করতে পারেনি। মায়ের স্নেহ ভালোবাসা কি সে এখন পর্যন্ত বোঝেনি। নিজের মায়ের কাছে সে শুনেছে নষ্ট মায়ের গর্ভে সন্তান জন্ম নিয়েছে। আমার ছেলেটা তো কোনো অপরাধ করেনি, তবে কেন তুমি তাকে এত শাস্তি দিচ্ছ? ও আমার মাহবুব, ও আমার আল্লাহ, তুমি আমার ছেলেটাকে সুস্থতা দান করো, নয়তো কোনো পথ তৈরি করে দাও। আল্লাহ, কোনো ফকির কোনো দরজায় ভিক্ষা না পেলে অন্য কোনো দরজায় যায়। তুমি ছাড়া তো এই বান্দার কোনো জায়গায় যাওয়ার নেই। তুমি আমার ছেলেটাকে সুস্থতা দান করো, হে আল্লাহ। মোনাজাত শেষ করে কখন যে জায়নামাজে ঘুমিয়ে গেছে খেয়াল নেই তুর্যের।
সকালবেলা প্রভাতের সূর্যের আলো চোখে পড়তে ঘুম ভেঙেছে তুর্যের। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাসা থেকে বের হতেই পিছন থেকে কে যেন হাতটা টেনে ধরলো তার। পিছনে তাকাতে দেখে স্নেহা। তুমি এখনো যাওনি? যেতে চেয়েছিলাম, কিন্তু কোনো এক অদৃশ্য মায়া যেতে যায়নি। তুমি খেয়ে নাও। না, খিদে নেই। স্নেহাকে বাসায় রেখে হসপিটালে চলে গেল তুর্য। বাবাই, তুমি এসেছো? বাবাই, আমার না এখানে থাকতে একদম বিরক্ত লাগে। তুমি জানো না, তুমি বুকে না নিলে আমি ঘুমাতে পারি না। বাবাই, আমাকে কবে নিয়ে যাবে? আমার না খুব কষ্ট হয় এখানে। বাবাই, আবারও তুমি কাঁদছো? কেঁদো না বাবাই, তুমি কাঁদলে আমার খুব কান্না পায়। আমি এখানেই থাকবো বাবাই, তাও কেঁদো না তুমি। রিজুর প্রতিটা কথা মর্মে আঘাত করছে তুর্যে। জানে না কবে তোতা পাখির মতো কথা বলা পাখিটা হারিয়ে যাবে। তোতা পাখিটাকে বুকের সাথে জড়িয়ে নিয়ে তুর্য বলল, বাবা এই দেখ, তোর বাবাই তোকে বুকে নিয়েছে। এই বুক থেকে তোকে কোথাও যেতে দিব না। হঠাৎ এমন সময় নার্স এসে বলল, স্যার। আপনি যান, আমি আসছি। নার্স চলে গেলে তুর্য ডাক্তারের রুমে অনুমতি না নিয়ে প্রবেশ করে ফেলে। ডাক্তারের সাথে একটা মেয়ে কথা বলছে। স্যার, যত টাকা লাগে আমার স্বামীকে বাঁচান। আমি যে কোনো মূল্যে আমার স্বামীকে সুস্থ করতে চাই। মিস জ্যোতি, আপনার স্বামীকে বাঁচাতে হলে A+ গ্রুপের কিডনি লাগবে। আমরা দেশের সকল হাসপাতালে খোঁজ নিয়েছি, কোথাও পাইনি। জানেন মিস জ্যোতি, আমরা চাই প্রতিটা রোগী সুস্থ হোক, কিন্তু এমন এক সময় নিয়ে আসছেন আপনার স্বামীকে যখন কোনো হাসপাতালেই কিডনি সংগ্রহ করা যায়নি। এদিকে রোগীর অবস্থা আশঙ্কাজনক, যে কোনো মুহূর্তে একটা কিছু হয়ে যেতে পারে। স্যার, ভালোবেসে বিয়ে করেছিলাম তিশানকে। ওকে ছাড়া আমি যে নিজেকে কল্পনা করতে পারি না। ওকে ছাড়া আমি কিভাবে বাঁচবো? আপনার পায়ে পড়ি, দরকার হলে আমার সমস্ত সম্পদের বিনিময়ে তিশানকে সুস্থ করেন। মিস জ্যোতি, তোমার মতো আমার একটা মেয়ে আছে, তুমি আমার মেয়ের মতো। আল্লাহকে ডাকো, তিনি যদি কিছু একটা করেন। কিডনিটা যদি আমি দেই? তুর্যের কথা শুনে ডাক্তার আর মেয়েটা কেমন করে যেন তাকালো। আপনার রক্তের গ্রুপ কি A পজিটিভ? স্যার, আমি ওই আপুর স্বামীকে কিডনি দিতে চাই, তবে একটা শর্ত আছে। কিসের শর্ত বলেন? আমার 10 লক্ষ টাকা লাগবে। মাত্র 10 লাখ? আপনি চাইলে আমি কোটি টাকা দিতেও রাজি। আমি আপনাকে 20 লাখ দেব। না আপু, 10 লক্ষ টাকা হলেই হবে। ভাই, একটা কথা বলবো? যদি ছোট বোন ভাবেন। জি বলেন। আপনাকে 20 লাখ টাকা দিতে চাইলেও আপনি 10 লাখ টাকায় কেন নিলেন? টাকাগুলো দিয়ে কী করবেন যদি বলতেন? আপু, আমার ছেলের অপারেশন 3 দিন পর। অপারেশন করতে 10 লক্ষ টাকা লাগবে। অনেক কষ্ট করে টাকা জোগাড় করতে পারিনি। আল্লাহ আমার মুখের দিকে তাকিয়ে আমার ছেলেটা চিকিৎসা করার জন্য একটা ব্যবস্থা করে দিয়েছে। আমার ছেলেটা ছাড়া যে আমার এই ভুবনে কেউ নেই। আর একটা কথা, যদি আমার টাকা না লাগতো তাহলে আপনার স্বামীকে আমি বিনামূল্যে কিডনি ডোনেট করতাম, আপনাদের ভালোবাসা বাঁচাতাম। ডাক্তারের কাঁধে হাত রেখে বলল, ইউ আর গ্রেট তুর্য। আমার কোনো ভাই নেই, আজ থেকে তুমি আমার ভাই। সত্যি আজ মানুষটুপি ফেরেশতা দেখলাম। কোনো চিন্তা করবেন না, রিজুর অপারেশন ঠিক টাইমে হবে। আলহামদুলিল্লাহ। ডাক্তার রুম থেকে বের হয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে নিল তুর্য। আল্লাহর রহমতে রিজুর অপারেশনের সব ব্যবস্থা হয়েছে। পরের দিন রূপপুর পতিতালয়ের সামনে থেকে কিছু মেডিসিন নিয়ে ভেতরে ঢুকলো তুর্য। এদিকে দোহা অফিস থেকে ফেরার পথে তুর্যকে আবারও পতিতালয়ে ঢুকতে দেখে। মনে মনে স্থির করে নিল চরিত্রহীনটাকে উচিত শিক্ষা দিবে। দোহা পতিতালয়ে ঢোকার সময় একটা মাঝবয়সী লোক মুচকি হেসে বলল, আগে কখনোই দেখিনি তো। তোমার খদ্দর লাগবে? আমি খদ্দর ধরিয়ে দেব। আমাকে অর্ধেক দিতে হবে, না হলেই যেতে দেওয়া হবে না। তো তার পার্স থেকে 1000 টাকার নোট বের করে লোকটার হাতে ধরিয়ে দিল। লোকটা হা করে দাঁড়িয়ে আছে। তো পতিতালয়ে ভেতরে ঢুকতে দেখে তুর্য একটা রুমে যাচ্ছে। রুমে গিয়ে দরজাটা লাগিয়ে দিল। তোহা জানালাটা ফাঁক করে ভেতরে তাকিয়ে যা দেখলো তা দেখার মোটেই প্রস্তুত ছিল না।